এনে বললো নাও গাড়ি নাকি কিনবা, গাড়ি কেনার জন্য পাগল হয়ে গেছো, গাড়ি নাও, টাকা নাও। কি ওইটা পলিথিন ভর্তি টাকা, এবং টাকাগুলো কি জানো 20 টাকা নোট, 10 টাকা নোট, 50 টাকা নোট। আমি করি রাগ, ও বলকে ভাই আপনি কিন্তু ক্যারেক্টার আছেন। দরকার আমি ক্যারেক্টার না, আমি রাগ করছি তোমার উপর, তুমি যেটা বোঝো না, গালিগালাজ করতাম। আমি অনেক আগের থেকে চিন্তা করি, ইনশাল্লাহ আমি জানি না আমার কেন যেন মনে হয় আমি হলিউডের ছবিতে অভিনয় করবো। ওয়াও, হতে পারে 2টা সিন, হতে পারে 1টা সিন, আমি হলিউডের ছবিতে অভিনয় করবো। 100 টাকার কচকচা পান। ওয়াও, আমি কী করবো, আমি মার হাতে দিয়ে বললাম মা পান টান খাও। মা 10,000 টাকার পান কেনার টাকা দিচ্ছে আমি। এটা আমার তো মনে হয় যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া প্রত্যেকটা বারোর চারে কেউ বেড়াতে আসলে এই শোনো শোনো পুলক কী করছে জানো, মানে আমার ডাকনাম ধরে বলতো যে 10,000 টাকা দিচ্ছে আমাকে পান খেতে। কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পায়, কেউ আদর করলে চোখের জল আসে। এটা কোনো অভিনয় নয়, একেবারে সত্যি কথা। কিছুদিন আগে এই সত্যি কথাটি বলেছিলেন কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসান। তবে সবাই কি একজন জাহিদ হাসানকে ভালোবাসেন? আমার মনে হয় না। এই তো কদিন আগে একটি ইস্যু নিয়ে অভিনেতা জাহিদ হাসানকে রীতিমতো অপমান করলেন অনেকে, কিন্তু তিনি কি আসলে সেই বাজে মন্তব্যগুলো ডিজার্ভ করেন? সেটি আমরা আবিষ্কার করব বিহাইন্ড দ্য ফেম উইথ RRK'র আজকের এপিসোডে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক ইন আওয়ার সেলিব্রিটি পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM আমরা আমাদের প্রিয় তারকাদের না বলা অনেক গল্প জেনে নিচ্ছি, যা হয়তো আগে আমরা কম শুনেছি বা হয়তো কোনো দিনই শুনিনি। আর আজ আমার গেস্ট ওয়ান অ্যান্ড অনলি দ্য জাহিদ হাসান। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আছি ভালো। তুমি যত করে সুন্দর করে বললা, আমার তো আবার নিজেরই চোখে পানি এসে গেল। না না, চোখে পানি আসা যাবে না। অবশ্য কিছু আনন্দস্ত্র থাকুক, তবে আমার চোখেও আনন্দস্ত্র আছে, সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আই এম ফিলিং সো অনার্ড দ্যাট আমাদের খুব প্রিয় একজন অভিনেতা আমার পডকাস্ট শোতে এসেছে। এটা আমার এখানে মাত্র শুরু করলে তো দেখবে অনেক বিখ্যাত মানুষ, অনেক মানুষ যাবে, আর তুমি নিজে তো বিখ্যাত না। অবশ্যই না, তবে আমি বিখ্যাত মানুষ চাই না, আমি মানুষকে চাই, কারণ মানুষকে আমরা এই শোতে আবিষ্কার করতে চাই জনপ্রিয়তার নেপথ্যে। এবং আপনি এমন একজন মানুষ যে 9 বছর আগে আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন, সেটি কিন্তু আমি আজও বহন করে চলেছি। যে কোনো কাজ করবার আগে কিংবা যে কোনো অনুষ্ঠানের আগে আমি সবসময় পড়ি যে ইয়া মোকাদ্দিমো, ইয়া মোকাদ্দিমো, ইয়া মোকাদ্দিমো, মানে হচ্ছে আল্লাহ পাক আমাকে জয়ী করো, জয়ী করো, জয়ী করো। এটা আমার শেখা। আমি তো নিজে সব কিছু জানি না, অনেক কিছু আমাকে শিখিয়েছেন। তারপরে এটাও শিখিয়েছেন, সেটা হচ্ছে এই শেখাটা হচ্ছে হুমায়ুন আহমেদের থেকে। আচ্ছা। হুমায়ুন ভাই একদিন বললো যে জাহিদ শোনো, প্রথমে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, তারপরে 3বার কুল পড়ে ইয়া মুকাদ্দিম, এটা বললো ইয়া মুকাদ্দিম, ইয়া মুকাদ্দিম পরে বুকে ফু দিয়ে যাও, শুটিংয়ে যাও। তা আমি বললাম হুমায়ুন ভাই এটা কিসের জন্য? বলে এটা মানে হচ্ছে আল্লাহ পাক আমাকে জয়ী করো, আল্লাহ পাক আমাকে জয়ী করো, আল্লাহ পাক জয়ী করো। পরে আমি চিন্তা করলাম যে আসলে এমনি তো ওনার কথা বিশ্বাস করতাম, তারপর আল্লাহ পাককে যখন সাক্ষী রেখে বা আল্লাহ পাককে বলে যখন কোনো কাজ হয় বা বাই বার্থ মুসলিম, তখন বিশ্বাসটা আরও বেড়ে যায়। তবে অবশ্যই কথাটা ঠিক, কারণ আমি যখন দোয়াটি পড়ি তখন এক ধরনের একটা পাওয়ার কাজ করে এবং মনে হয় যে সব কিছু সুন্দরভাবেই হবে, ইনশাল্লাহ হবে। মানে খারাপ হলেও ওর ভিতরে একটা সৌন্দর্য থাকে, আমি বিলিভ করি। এবং আপনি সেই পাওয়ারটা আপনার সব শুটিংয়ে আপনি সেটা হয় না যে মায়াদের মাঝে বিশেষ করে আপনি ধারণ করে দেন এবং আপনি ছড়িয়ে দেন। মাদের একটা ভিন্ন কায়দায় আপনি তাদেরকে গ্রিট করেন। আমার মাকে যেরকম ট্রিট করে, অনেক সময় আমার নাটকের অনেক মাকে মা করেই ডাকি, দিলারা মা, শর্মিলি মা, মা বলেই ডাকি, লায়লা মা। তো এখন সেই জন্য মাকে যেরকম আদর করতাম ওরকম আদর করি, এরকম আদর করি। একবার একটা নাটক দেখেছিলাম যে সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, ওইখানে বাচ্চাকে বলে লক্ষ্মী সোনা চাঁদের কোনা লাগে না, কিন্তু মনে হবে যে অনেকখানি। হ্যাঁ, এই আদতগুলো করা হয়। তবে একজন মানুষ জাহিদ হাসান আসলে সবার থেকে আলাদা। আমি যদি বলি যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্যার যেরকম আমরা প্রতিদিন যা খাই উনিও তাই খান আমাদের সাথে, তো সেরকম আপনিও নাকি শুটিংয়ে একজন প্রোডাকশন বয়, লাইটম্যান, ডিরেক্টর, আর্টিস্ট যা খায় আপনিও সেটিই খান। এটাও শেখা। অনেক সময় তো অনেক প্রোডাকশনে কাজ করতাম, দেখতাম যে আমি যখন খাবো আমার জন্য 3টা টিফিন কিনে নিয়ে আসতো। আচ্ছা, অনেক কিছু। আমি শুনতাম খেয়েছিস, বলে হ্যাঁ। একজন দেখি খুব কান ঘোষা করে কি, ওখানে নাকি শুনতাম যে
অন্য অন্য ইউনিটের অন্য সবাইকে বলতো মাছ না মাংস, মাছ না মাংস মানে কেউ যদি মাছ চায় তাকে মাংস দেয় না, কেউ মাংস খেলে মাছ দেয় না। তো যে জিনিসগুলো আমার খারাপ লাগে আমি চাইনি যে প্রোডাকশনে আমার প্রোডাকশনে এটা হোক। সেই জন্য আমি ট্রাই করেছি যে রিজিকের মালিক আল্লাহ, কী খাবো না খাবো অলমাইটি ঠিক করে রেখেছে। আমি যা খাই, আর আমি তো এমন কিছু হুলুস্থুল খাই না যে উট জব করলাম হাতে জব করলাম, তা তো না। আমি সাধারণ খাবারই খাই। ওই সাধারণ খাবার সবাই মিলে ভাগ করে খেলে একটা মজা হয়। যেহেতু আজকে না পুরো আয়োজন জুড়ে আমরা আপনার এই ইন্টারেস্টিং গল্পগুলো করব, কারণ আপনি একজন আমার কাছে তারকা তো অবশ্যই, তার থেকে বড় একজন মানুষ। হ্যাঁ, তবে আপনি নিজেকে কি মনে করেন? আপনার নামের পাশে যদি বিশেষণ বসাতে বলি আপনি কি বলতে চান? সুপারস্টার কি অন্য কিছু, লেজেন্ড, কি বলতে চান বলেন? সৌভাগ্যবান বোকা মানুষ। বোকা মানুষ? যেভাবে মানুষ অ্যাটিটিউড বা যেটা করা উচিত সেটা আমি পারি না। আমি খুবই সিম্পলভাবে চলেও সৌভাগ্যবান একটা জায়গায় এসেছি। হ্যাঁ, তা আমার মনে হয় যে সৌভাগ্যবান বোকা মানুষ। খুব চালাকি পারি না আমি। ওটা যে কোনো চালাকি টেনে যেত একটা শক্তি লাগে, ওটা নাই আমার। আপনি বোকা মানুষ কিনা আমি জানি না, তবে আপনি যে লাস্ট একটা লাইন বললেন যে আপনি অনেক সময় হিসাব নিকাশ করে কথা বলতে পারেন না, কিংবা আপনি বলে ফেলেন কিন্তু সেটা হয়তো অনেকে ভিন্নভাবে নিয়ে ফেলে, সেটি প্রমাণ আমি রিসেন্টলি দেখেছি। আপনি আমাদের শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছিলেন এবং তারপরে দেখা যায় যে অনেকে উত্তেজিত হয়ে গেছে এবং ভুলভাবে ব্যাখ্যা করছে। তো বিষয়টা আমার কাছে এই কারণে খারাপ লেগেছে, কারণ একজন জাহিদ হাসান তো আসলে একদিনে হয়নি। শূন্য শূন্য হয় না যে শূন্য শূন্য বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। তো আপনি এ পর্যায়ে তো অনেক সংগ্রাম পার করে এসেছেন। আপনার একটি কথার প্রেক্ষিতে ভুলভাবে ব্যাখ্যা করে আপনাকে কোথায় নিয়ে গেল, আপনি কি বলবেন? প্রথমত যারাই করেছে ঠিক করেনি আমার দৃষ্টিতে। আর আমার যেভাবে বলা সেভাবে আমি না বললেও পারতাম। পরে আমার মনে হয়েছে আমার কি যায় আসে, পৃথিবীতে তো অনেক কিছু ঘটছে। কিন্তু আমি খুব সরল বিশ্বাসে বিশ্বাস করি। কেন? কথার কথা, আফজাল ভাইকে আমি আমার অগ্রজ, লাবলু ভাই, কথার কথা গাজী রাকায়েত আর সেলিম ভাই, এই যে রিসেন্ট একটা ছবি তারা অভিনয় করেছে তাণ্ডব। আমি কোথাও তাদের নামই দেখি না। যখন প্রচারে হয় এটা হয় তখন আমার কষ্ট লাগে। আসলে একটা ছবি তো হচ্ছে একটা টিমওয়ার্ক, একটা প্রোডাকশন বয় যে সে আমাকে কফি দিল একটু আগে, এই যে আমাদের এখানকার জাহাঙ্গীর, এই প্রোডাকশন ছেলেটার অবদান আছে অবশ্যই। তো এখন আমি জাহাঙ্গীরকে ভুলে যাব সেটা তো ঠিক না। আমি তোমাকে ভুলে যাবো, শুধু আমার নাম বললা। আমি এইভাবে কিছু কিছু জিনিস বলতে চাই। আর কিছু হয় কি যে কিছু কিছু মানুষের লাগে না, বিশেষণ লাগে না বড় হতে গেলে। বিশেষণ মানুষ যারা দেয়, কিছু লোক দিতেই পারে, কিছু লোক বলেছে দেশে বিদেশে। আমার কিছু লোকের চোখ পাল্টি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো, এর ভিতর কিছু সিঙ্গার আছে বা অন্য কিছু আছে, তারা এমনভাবে বলেছে এরা সব, এদের আমি চিনি ব্যক্তিগত জীবনে চাটুকারিতা, চেষ্টা করবে যে পরবর্তী তার সাকিবের কোনো ছবিতে জন্য গান গাইতে পারি, কোনো কিছু জন্য পারি, সব স্বার্থ। তখন খারাপ লাগে। তা আমি বিশ্বাস করি আমার যতটুকু খারাপ লেগেছে আল্লাহ পাক এর অনেক গুণ বেশি খারাপ লাগা দিয়ে দেবে, এটা আমি বিলিভ করি। আমি অফ স্ক্রিনে দেখেছি বিভিন্ন সময় আপনি শাকিব খানকে প্রেসই করেছেন এবং শাকিব খানের যে অবদান এই পর্যন্ত, তার যে 26 বছর ক্যারিয়ার, আমার মনে হয় শাকিব খানের কিছু বলা উচিত ছিল। ও মানে যদি শুনে থাকে, কেন শোনা তো উচিত। তাহলে আমার দৃষ্টিতে এটা বলাতে আবার কী হবে যে কেন ওনার কথা শুনবো, আমি তো হালুম না। যত সাবমিসিভ থাকা যায় তত বেটার। আমি তো বড়। তো আপনি যে বললেন না, আপনি হয়তো ভেবেছেন যে এটা না বললেও পারতাম। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের বলা উচিত, কারণ আপনি তো ভালোর জায়গা থেকেই বলেছিলেন। ভালোর জায়গা থেকে বলার পরে যদি দেখি যে কাদা ছোড়াছুরি হয়, যেটা বলার সাহস পায় না কখনো, 50 বার স্যার বলে বসতে দেয়, তারা যদি একটা ফালতু কথা বলে তখন খারাপ লাগে। বাই দ্য ওয়ে, নিন্দুকের কথা নিন্দুক। হ্যাঁ, এটা বললাম তো, এরা পরে পস্তাবে। ওই বলে না বহুত পস্তাবি।
আমি আপনাকে কংগ্রাচুলেশন জানাতে চাই, কারণ সরাসরি আপনাকে উৎসবের পরে পাইনি এবং আমি মোটামুটি 4বার দেখে ফেলেছি। এবং বাংলাদেশে এই বছরের মানে আয় ব্যয়ের হিসাবে সবচাইতে লাভজনক ছবি হচ্ছে উৎসব, এবং মোটামুটি বোধহয় প্রায় 10 কোটি টাকা গ্রস কালেকশন করে এমনি আমাদের এখানে গ্রস কালেকশন হয়েছে 9.5 কোটি টাকা, কিন্তু ওভারসিজ মিলে 11 কোটি হয়েছে। মাই গড, মানে 11 কোটি টাকার ছবির নায়ক, প্রধান নায়ক আপনি, এবং প্রথমবার আপনার ঈদের সিনেমা রিলিজ হলো। আমি সবসময় মনে করি যে এটার একটা অংশীদার, আমি যে কোনো কিছুর অংশীদার হওয়া এখানে বিনয় চলবে না, ট্রু, এটা অংশীদার। এখানে আমি যে ক্যারেক্টারটা করেছি জাহাঙ্গীর ক্যারেক্টার, খাইস্টা জাহাঙ্গীর, কিন্তু এইখানে প্রথমে এই জন্য থ্যাঙ্কস জানাই তানিম নূরকে, এবং আমি থ্যাঙ্কস জানাই আমার যে কোর স্টার্সগুলো ছিল, এই যে চঞ্চল, জয়া, অপি, মিমি, দিনার বা যারাই ছিল, এদের কাছে আমি একদম কৃতজ্ঞ সবসময়। ওরা এক একজন নিজস্ব ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, নিজেরাই ছবি অভিনয় করে। যদি ক্রিকেটার হিসেবে ধরি, এক একজন 5 উইকেট পাওয়া বা 100 রানস করা, ওরা এখানে এসে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এইটুকু বলতে পারি। এবং আমি শুনেছি সেটা জয়া আহসানের থেকে হোক কিংবা অপি আপার থেকে হোক, মানে তারা এই খাইস্টা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা স্ক্রিপ্টে পড়েই কিন্তু রাজি হয়ে গেছে। তাদের মনে হচ্ছে যে এরকম একটা ছবি হওয়া উচিত এবং সেই ছবির একটা পার্ট হওয়া উচিত। এটা কিন্তু বড় শিল্পীদেরই একটা পরিচয়। এবং এরা কতখানি গ্রেট, এর জন্য তখন না অসম্ভব ভালো লাগে যে আমি তো অনেক ভালো ভালো মানুষের সঙ্গে মিশছি, এবং ব্যক্তিগত জীবনে আমি এদের মানে সুস্থতা চাই, এদের উত্তরোত্তর অনেক বড় জায়গায় যাক, সেটা চাই আমি। তো ব্লকবাস্টার হিট সিনেমার নায়কের সাথে আমি কথা বলছি, এবং এমন একটা নায়ক যে প্রায় 60 ছুঁই, এবং সেই নায়কটি এবছর আমাদেরকে একটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে। এবং কিছুদিন আগে তো আপনাকে ডেড হর্স বলা হতো, তাই না? যা বলে বলুক, অসুবিধা। কেমন লাগে রিভেঞ্জ অফ নেচার? এটা তো আসলে হয় কি যে আমি যে রিভেঞ্জ নেব ওই মন মানসিকতা আমার নাই, এখনও নাই। এটাকে যে বললাম পস্তাওগে, আমি রিভেঞ্জ দেবো সেটা না, নেচার রিভেঞ্জ নিয়ে নেয়। আল্লাহ পাক যেন আমাকে সবসময় কোনো না কোনো আমাকে দিয়ে যেন ভুল না করায়, আর আমাকে যেন কোনো না কোনো সুযোগ দেয় আমি টুকটুক করে কাজ করে যেতে চাই। এটাতে মানুষের জন্য হেল্প হয়, অনেকের হেল্পে অনেকের ক্ষতি হয়ে যায়। এটা সেটার জন্য আমি কাজ করে ট্রাই করেছি, এখনও করতে চাই। এই ছবিটা করেছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও যখন উৎসব রিলিজ হলো, আমরা দেখতে গেলাম, চারিদিকে উৎসব, সিনেমা হলগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ আপনি নাই। কোথায় কোথায় কোথায়? জাহিদ হাসান হাসপাতালে। এবং ঈদের আগের দিন আপনি ভর্তি হয়েছিলেন, আপনি আইসিইউতেও ছিলেন। আপনার জন্য বোর্ড গঠন করা হয়েছিল। মানে সেই সময় আপনি হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে আসলে কি ভাবছিলেন? প্রথমত আমি না অনেক কিছুর ভিতর পজিটিভ জিনিস খুঁজি, খুবই অবাক হওয়া ভাইয়া। আমি দেখলাম অনেক খারাপ লেগেছে। আমি জীবনে এই যে পাকিস্তান গেছি বা বাইরে গেছি, আমি ঈদের সময় সব সময় আমি চলে এসেছি বিদেশে, কিন্তু এই যে ঈদ করব, আগে যখন বাবা মা বেঁচে থাকতো সিরাজগঞ্জে রাত 2টা 3টা 5টা যাই হোক আমি সিরাজগঞ্জ যেতাম। এই ঈদের দিন আমি এখানে কোরবানি ঈদটাও কাটুকুটি মাটা করে গরু টরু কিনেছি সব, আমি নাই। তারপর এক সময় রিয়েলাইজ হলো যে অসুবিধা কি, আমি তো এই যে এখানে অনেকেই আছে তাদের পাশে আমি আছি। কেমন লাগে এদের যে হাসপাতালে এক ধরনের সেমাই দেয়, খুব বেশি মিষ্টি না, কেমন ফ্যাকসা টাইপের। হ্যাঁ, তারপর আমি সবার কাছে গেলাম, আপনি আসছেন দেখছি আইসিইউতে, তার কারো ছেলে আসে নাই, কারো মেয়ে আসে নাই, আমি ঘুরছি। মানে অনেকে বলে যে আপনি আসলে একজন অন্যরকম, অনেকে বলে, অনেকে ধীরে ধীরে ভাবে যে এখানে এসে নাটক করছে না, কেল্লাই জানে, এটাও ভাবে। মানে মানে শিল্পীদের না অনেকে ভাবে যে সারাক্ষণ অ্যাক্টিং করে, অ্যাক্টিং করে। সেই জন্য তো অনেক সময় তো বলে যে ভাই আমি এখন তোমার সঙ্গে মন থেকে বলছি, বলে বাদ দাও, নাটকে ডায়লগ দিও না। আমরা ভাই আমি ব্যক্তি জীবনে অভিনয় করি না, সেটা আমরা জানি। কখনো যে হসপিটালে সেলফি তুলতে চায় না? হ্যাঁ, অনেক। প্রথম দিকে তো আমি জানাই নেই, কারণ অনেক লোকজন এবং করে কি এরা, আমি একদম রেসপেক্ট নিয়ে বলছি, কারণ এরা দে আর ভেরি নাইস। এই যে বয়েজ সিস্টাররা এত আদর করে বল কি স্যার একটা সেলফি। আমি বললাম যে তুমি তো মিডিয়াতে দেবো, স্যার দেবো না। ওইটার দিকে আরও 5 জন আসে, ওই ব্লকের এই ব্লকের স্যার ওর সাথে তুলেছিলেন।
যেরকম আমি আমার দেশের প্রতি আমি কেন জানি একটা অনেক কৃতজ্ঞ। আমি কিন্তু খুব গিয়েছি বাইরে ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমি বাইরে ট্রিটমেন্ট করতে চাই না পারতপক্ষে। কারণ আমাদের দেশের ডক্টররা অনেক নাইস, আর আমার দেশের ডক্টর নার্স এরা যে আমাকে যত্ন করে, অন্য কেউ তো আমাকে চিনবে না, অত যত্ন তো করবে না। তাহলে আমাকে টম ক্রুজ হতে হবে বা অন্য কিছু ওয়ার্ল্ড ফেমাস কেউ হতে হবে, এটা মনে হয় আমার কাছে। এখানে আমি অনেক বেশি আদর পাই। তবে আমার মনে হয় আপনি যেখানে যাবেন আপনি আপনার ক্যারিশমা দিয়ে, পার্সোনালিটি দিয়ে আপনি সবার ভালোবাসা আদায় করেন। জানি না ভাইয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো তো সেই জন্য। অবশ্যই না। গত বছর হচ্ছে গিয়ে আপনি আরেকবার কিন্তু হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন। এর মাঝখানে অনেকবার গেছি, না যেতে তো চাই না, কিন্তু চলে যাই, কি করবো। আচ্ছা জাহিদ ভাই, আপনাকে মৃত্যু ভয় কাজ করে না? কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে করে, আমার জন্য করে না। মৃত্যু ভয় দুই রকম, একটা নিজের জন্য, একটা পরিবারের জন্য, একটা হলো কাছের মানুষের জন্য। আমার মৃত্যু ভয়টা মাঝে মাঝে কাজ করে আমার সন্তানদের জন্য। আমি একবার চিন্তা করলাম যে অলমাইটি একবার নিজে নিজে একা একা, আমার যদি কোনো কিছু ভালো নাই লাগে তুমি আমাকে নিয়ে যাও। দেন পরে চিন্তা করলাম নিয়ে কই যাবা, তোমার কাছ তো যেতে হবে, তুমি ছাড়া তো অন্য কোথাও নেবে না আমাকে। অতএব অলমাইটি তুমি যেটা বেটার আমার জন্য ডু দিস, আমাকে সেটা করো। এই আমি আল্লাহর সাথে কথা বলি। অনেক সময় হয় না যে একটু 60 কিংবা একটু বয়স হয়ে গেলে মানুষজনের একটু ধর্মকর্মের দিকে চলে আসে। আমি ছোট থেকে ধর্মকর্ম করি। আমি ছোটোবেলা থেকে ফজরের নামাজ পড়ি, অনেক ইয়েতে এখনও পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক সময় পড়া হয় না। এটা হচ্ছে আমার ফ্যামিলি। আমি যখন আমরা মিডল ক্লাস, একদম মিডল ক্লাস ফ্যামিলি। ছোটোবেলায় আমি আমার বাবার, আমার মার চিকন কণ্ঠে, বাবার কোনো শেপের আওয়াজ আমার ঘুম ভাঙতো, ওঠো ওঠো নামাজ পড়ো, এইভাবে বড় হয়েছে। বাহ। তো উৎসবের প্রসঙ্গে আরেকবার আসি। উৎসবের আমি যেটা শুনেছিলাম আপনার মাথা প্রায় গরম থাকতো, কারণ আপনি সবসময় 30 বছরের ক্যারিয়ারে 12 ঘন্টা টানা কাজ করতে পারেন, কিন্তু উৎসবে নাকি আপনাকে 18-19 ঘন্টাও কাজ করতে। বাবু বলুন না, শেষ হয়ে যাচ্ছি। বেচারার দোষ নাই। তানিমুর এত নাইস একটা মানুষ, ও এসে আমি করি রাগ, ও বলকে ভাই আপনি কিন্তু ক্যারেক্টার আছেন। আমি ক্যারেক্টার না, আমি রাগ করছি তোমার উপর, তুমি এরা বোঝো না, গালিগালাজ করতাম। কতখানি পজিটিভ একটা মানুষ। একদম। আমি করছি রাগ বলে আপনি কিন্তু ক্যারেক্টার আছেন, কাজটা ক্যারেক্টারে, আমার আরও রাগ লাগতো। মুশকিল হচ্ছে কি যে বাজেট ছিল না, যে এবং রোজার ভিতর শুটিংটা করা হচ্ছে, এবং বোধহয় ঈদকে ধরার একটা টার্গেট ছিল। আমি রোজা রাখি, আমি আমার পুষ্পি যখন থেকে হয় তখন থেকে আমি রোজা রাখি, রোজা কখনো ভাঙি না এখন পর্যন্ত। তো এই রোজা রাখি আমি এই সকালে যাই, সকালে শিফটে রোজা রেখে এসে ইফতার আগ মুহূর্তে আসি, ইফতারটা করে আবার যাই, যে সেহরির আগ মুহূর্তে আসতাম। এতক্ষণ কাজ করলে আমার মাথা কাজ করে না এক। আর এখন বুঝি আমার স্পিরিচুয়াল যেহেতু শ্বাসকষ্ট আমার আছে, আমার হয় কি যে অক্সিজেন লেভেল কমে যায়। আচ্ছা। তখন রেগে যায় আসলে সব কিছু মিলে। এখন ধীরে ধীরে এগুলো, এই যে হাসপাতালে গেলাম, যে আপনি তো অনেক সময় অক্সিজেন লেভেল থাকে না, সাধারণত কত থাকে 180, আমার তো 60-তে নেমে আসে। তো আনইউজুয়াল, মানুষ মরে যাওয়ার, ঠাস করে পড়ে যাওয়ার কথা, বড় নিঃশ্বাস থেকে, এইসব কারণে। আর আমাদের এখানে তো বা সব কিছু মিলে যে কাজ হচ্ছে, আমাদের একটা নিয়মের মধ্যে থাকা উচিত যে এই কয়েক ঘন্টা ছাড়া দরকার নেই। হলিউডে আমরা সবসময় বড় বড় হলিউড বলিউডের স্টার্সদের কথা বলি, এরকম কেউ দেখলো। আমাদের এখানে বাজেট নাই, কষ্ট করে যায় ওখানে, যে ওরা যেটুকু কাজ করে দরকার বলে 3টা সিকোয়েন্স করে, 8টা শট 16টা শট করে বাড়া চলে আসে, অবশ্যই ভালো হবে। এবং আমি তো বিলিভ করি ইনশাল্লাহ, আমি তো ওয়ার্ল্ডের যত বড় অভিনেতার সামনে নাও না কেন আমাকে, অবশ্যই আমাকে ওটাতেও ইনশাল্লাহ করে চলে আসবো। বাংলাদেশের ছেলেটা এটা করছে, এটা আমি আল্লাহর ভরসা রেখে কথাটা বললাম, একদম ক্যামেরার সামনে বললাম, আমি সেটা পারবো। আমি কেন, শুধু আমার বাংলাদেশে অনেকেই পারবে, অনেকেই পারবে বাংলাদেশের, অবশ্যই অনেক অনেক লোক পারবে বাংলাদেশের। এই যে এই সিস্টেমটা নাই, তুমি শুধু এনে দেখাও না কেন। আমাদের দেশের কাপড় এক্সপোর্ট হয়, আমাদের আর্টিস্ট এক্সপোর্ট করে দেখো হলিউডে বলিউডে। আমিও সেটাই বিশ্বাস করি, কারণ কি বলো অনেক সময় হবে। আপনি এক উৎসবেই মানে এত ডাইনামিক অ্যাক্টিং করেছেন, একদিকে আপনি খাইস্টার মতো আচরণ করছেন, এবং শেষের দিকে যে আপনার একটা ডায়লগ, মানে কোনো পাষাণবোধ ওই সিনে চোখ ভেজেনি তার এমন হয়নি, যে মা আমি যদি জমিদার হইতাম আমার সব কিছু তোমরা দিয়ে দিতাম।
আপনি কোন আবেগ নিয়ে কথাটি বলেছিলেন? আমার প্রত্যেকটা বাবার ভিতরে একটা আবেগ থাকে, আর আমার মেয়ের কথা খুব মনে পড়ছে ওই সময়। আরও ছোট ছোট কিছু কাজ আছে, সেগুলো অনেকে রিলেট করতে পারে না। আসলে আমি যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছি, জাহাঙ্গীর সবাইকে ভালোবাসতো, সে ধরে রাখতে পারে না, জন্য তার সাহসটা চলে গেছিল। ভাগনা যখন আমাকে একটা গিফট দেয়, আমি নিয়ে ভাগনাকে না বুঝতে দিয়ে পরে কিন্তু গিফটটা আমি জড়া ধরি। আমি সবাইকে জড়া ধরতে চাই, কিন্তু আমার জীবনে কেউ থাকে নাই। এই ইনসিকিউরিটি থেকে আমার তো রাগ চলে আসে, যেরকম আমার শরীর চাচ্ছে না, অক্সিজেন লেভেল কম, আমি তো রেগে যাবোই রে ভাই। আর ওই সিকোয়েন্সে একটা বাবার কাছে তো আসলে কমিউনিটি সেন্টার ছাড়া কিছুই নাই। এবং এটা মেয়ে ওই দিন সকালে শুনলো, জাস্ট একটু আগে শুনছে, বউ চলে গেছে। এই সব কিছু মিলে এটা তুমিও যদি বলতা, আমরা রহা করে কাঁদতে চলে আসতাম, আমার বলার জন্য না। আপনি যেভাবে বলেছেন সেভাবে আসলে সবার বলা সম্ভব না। এবং আপনি এমন একজন অভিনেতা, চরিত্রকে এমনভাবে ধারণ করেছেন, এই সংলাপটির কথা আসাতে আপনার চোখ এখন চিকচিক করছে। উৎসবের আগে আপনাকে অনেক দিন আসলে সেভাবে আমরা তেমন কোনো নাটক সিনেমা সিরিজে পাইনি, আসলে পাইনি না, আপনাকে সেভাবে ভালো কোনো কাজে ডাকেনি, আমরা যাই না। তবে হতাশ হয়েছিলেন কিসের সময়? হ্যাঁ, আমি প্রতিনিয়ত কষ্ট পাই, আমি অভিমানী ছেলে, আমার পেট ভর্তি অভিমান, আমার অনেক অভিমান। আমি ছোট ছেলে হওয়াতে বা সবার অভিমান, আমি সবসময় আদরে বড় হয়েছে, কিন্তু আমার মিস লাইফে কাটাইছি, কষ্টের লাইফে কাটাইছি। মানে আমার যে কোনো সব কিছু এক্সট্রিম, ভালোবাসা এক্সট্রিম, কষ্ট এক্সট্রিম, মিডল ক্লাস, জন্মগত সূত্রে মিডল ক্লাস, কিন্তু পেয়ে গেছি সব এক্সট্রিম, বুঝতে পেরেছ? সেটা হচ্ছে যে আমি অভিমানী খুব, অভিমানটা আমার ভিতরে 100বার হতাশ কাজ করেছে। তার ভিতরে এখনও বলছি ভাই, আমি বিলিভ করি যে আমি অনেক আগের থেকে চিন্তা করি, ইনশাল্লাহ, আমি জানি না আমার কেন যেন মনে হয় আমি হলিউডের ছবিতে অভিনয় করবো। ওয়াও, এটা আমি বিলিভ করি, আল্লাহর প্রতি আমার একটা ভরসা। হতে পারে 2টা সিন, হতে পারে 1টা সিন, আমি হলিউডের ছবিতে অভিনয় করবো ইনশাল্লাহ। অনেক আগে এই কথাটা বলছিলাম, আজকে তোমার ইন্টারভিউ বললাম, বাত কি বাত। আমি জানি না, এটা আমার মনে হয়। হ্যাঁ, মানে আমার তো ভাবতেই এখন গুজবাম্প হচ্ছে যে আমাদের দা জাহিদ হাসান হলিউডের ছবিতে। আমি তো বললাম যে আমাদের এখানে অনেক আর্টিস্ট আছে এরকম এই লেভেলের, আমার অনেককেই দেখার সৌভাগ্য হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে। খুব বেশি রসগোল্লা যে এরা তা না, আমাদের মতো রসগোল্লা একটু বড় টাইপের, এই আর কি। আচ্ছা জাহিদ ভাই, যেটা আপনি বলছিলেন যে ওই সময় আপনার অভিমান হয়েছিল, তবে সে সময় কি পরিচিত অনেক মানুষ, কাছের মানুষদের অপরিচিত চেহারা দেখেছিল? অনেক পোল্টি দিয়েছিল কেউ? সবাই পোল্টি দেয়, তাই খুব কষ্টের ভাই। এবং আমি পরে দেখলাম যে এই যে তুমি একটু আগে সাকিবের কথা বললে, অনেকের পোল্টি খেয়েছে, পরে আমার এটা কষ্ট কম লাগছে, কেন তার আগের পোল্টিগুলো আমি কাছ থেকে দেখে আসছি, তো এইগুলো আমার কাছে সেমিফাইনাল মনে হয়েছে। হ্যাঁ, ফাইনালগুলো দেখে ফেলছি আমি। যখন কেউ থাকে না, তখন কেমন যেন পাশ কাটায় চলে যায়। সেটা তোমার বন্ধু, সেটা তোমার অ্যাসিস্ট্যান্ট, সেটা তোমার আশেপাশের মানুষ, ইভেন কি তোমার জান ময়না পাখি বাবু থাকে না অনেকেই, তারাও চলে যায়। অল আর ফলস আইটেম। একমাত্র মা বাবা স্ত্রী সন্তান ছাড়া আর কেউ থাকে না, আর তুমি নিজে, নোবডি। এটা কিন্তু অনেক কঠিন কথা বললেন। হ্যাঁ, কঠিন কথা বললাম। একমাত্র সন্তান, স্ত্রী বা ওয়াইফ, মা বাবা। আমার তো জানা মতে পারলে ড্রাইভারও চলে যাবে, তো তুমি টাকা বেতন দিতে পারছো না, ড্রাইভার বুয়ারা তো চলেই যায়। হ্যাঁ, এবং এই মেন্টালিটির যারা, তারাও চলে যায়। এই শ্রেণীটা ড্রাইভার বুয়ারদের মতোই। আমি তাদের ছোট করছি না, বা ড্রাইভার বুয়া বানালো আমাকে, কিন্তু তাদের কাজকর্মগুলো আসলে এরকম, মানে তারা ওই ক্লাসের না, তারা আসলেই না। তারা হচ্ছে ওই যে অল দ্য টাইম, ছোটোবেলায় যে কোনো পড়া কিন্তু মিথ্যা না। ছোটোবেলায় যে পড়েছি না আমরা, কোনটা, যে ময়ূর কাক হতে চেষ্টা করে, ময়ূর পুচ্ছ কাক, হ্যাঁ কাক, এই যে আমরা বলতে এগুলোতে কী হবে, যে এখন সে রিলেট করি, ছোটোবেলায় যে পড়িয়েছে এটা আসলে এখন রিলেট করি, যে ও তো যে পড়েছিলাম, ও তো আসলে কাকই। তো তোমার ভিতরে যদি তোমার দেখবা যারা জমিদার অরিজিনাল,
বা তালুকদার, তাদের অ্যাটিচিউডই থাকবে আলাদা। তারা স্যাঁচরা কখনোই হবে না, ও ব্লাড কথা বলে, বুঝতে পারছো? আর যারা স্যাঁচরা তারা স্যাঁচরাই থাকে। জাহিদ ভাই, 2 বছর আগে আপনি রাঙা সকালে এসেছিলেন না আমার সাথে, একবার আপনার সাথে কথা হয়েছিল। ওইবার আপনি একটা লাইন বলেছিলেন যে আপনার বিশ্বাস আপনি বেহেশতে যাবেন, এবং সেই ক্লিপটা যখন আমরা ইউটিউবে দিই, ফেসবুকে দিই, অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে তাদেরও দৃঢ় বিশ্বাস দ্যাট আপনি সেরকমই কিছু হবেন, কারণ আপনার কথাগুলো তাদের ভেতরে সেভাবেই প্রভাব আমি এখনো বিলিভ করি, কারণ আমি পারতপক্ষে এরকম কোনো ক্ষতি করি না, কারো হক মেরে খাই না। ওরকম অনেক রকম হক আমার সামনে আসে, সুযোগ পাইলে খেতে পারি বা কোনো কিছু হক আমি চেষ্টা করি, যখন আমার মনে আসে এগুলো আমি দূরে থাকার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ, যত রকম সেটা ফরম্যাটই হোক। আর মানুষের সঙ্গে চেষ্টা করি যতটুকু রকম গুড বিহেভ করা যায়। তারপর তো ভুল হবেই, ভুল ত্রুটি তো হয়ই রে ভাই, অবশ্যই। এটা মানুষ। আমি আসলে বেহেশতে তারাই যায়, ভালো কাজ তো অবশ্যই থাকে। আর অলমাইটি চাই যে আমি যেন ভুল করি, কারণ অলমাইটি চাই যে আমার বান্দা ভুল করবে, সরি বলবে, সে ইবলিসকে বলবে দেখছিস তুই করছিলে খারাপ কাজ, আমার বান্দা আমাকে সরি বলছে, গো টু হেভেন। হ্যাঁ, চাই অলমাইটি। জাহিদ ভাই, আপনার জীবনে তো অনেক গল্প, একটু মজার মজার অনেক গল্প একটু শুনি, একটু মায়ের গল্প শুনি। শ্রদ্ধা হামিদা বেগম, আপনার মা প্রয়াত হয়েছেন 27 নভেম্বর 2014 সালে। তো মায়ের কিছু গল্প আছে না, যে একবার পান কিনে দিয়েছিলেন 10,000 টাকা, 10,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, কি হয়েছিল? ঘটনা হচ্ছে কি, তখন আমার জীবনের আর একটা পার্ট, জি, জীবন যুদ্ধে ফাইট করছি। তখন আমি 10,000 টাকা করে পার নাটকে নেই, তখন আমি মোটামুটি 10,000 টাকা তখন হাইয়েস্ট। পার নাটকে আপনি 10,000 টাকা পান ওই সময়? আচ্ছা। তখন তো বিটিভিতে দিত 600 টাকা, কিন্তু আমরা প্যাকেজ করে 10,000 টাকা পাই। আচ্ছা। তখন একটা পর্যায়ে এসে আমার মানসিক অবস্থা সব কিছু মিলে ভালো না, তে মা আসছে বোনের বাড়িতে, মা বোনের সাথে কী কথা বলবো ওরকম জুচ্ছুই। তো মাকে তখন আসার আগে একজন পেমেন্ট দিয়েছে আমাকে 10,000 টাকা, 100 টাকার কচকচা পান দিল। আমি কী করবো, আমি মার হাতে দিয়ে বললাম মা পান টান খাও। তুই মা 10,000 টাকার পান কেনার টাকা দিয়েছে আমি। এটা আমার তো মনে হয় যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া প্রত্যেকটা মানুষ জানে। কেউ বেড়াতে আসলে এই শোনো পুলক কী করছে জানো, মানে আমার ডাকনাম ধরে বলতো যে 10,000 টাকা দিচ্ছে আমাকে পান খেতে। তো আমার বড় ভাই ডক্টর ইউসুফ এসে বললো যে শোন, ফার্স্ট টাইমের একটা সেবা আছে। ভাইজান কী হয়েছে? বলে আমি কোটি কোটি টাকা খরচ করি, তুই 10,000 টাকা দিয়ে মারে পুরা পাবনা, বগুড়া, রাজশাহী। ভাইজান কেউ নাকি এক রুগী এসে বলছে যে আপনার ছোটো বোনকে 10,000 টাকা দিচ্ছে। মানে জিনিসটা এরকম হতো। দেখা গেলো যে মা এসে বলছে যে খালা, চাচি, ফুবু শরীর কীরকম, এই তো আছি, যে তো বলতেছে আমার বাচ্চা তো হেরে পারে, শোন বাচ্চা বাদ দে, আমার বাচ্চা যেটা হয়েছে পুলক আমাকে তো 10,000 টাকা দিচ্ছে। মানে কথায় কথায় আহারে, ওইরকম এইগুলো ছিল। মায়েদের সারল্য আসলে এরকমই। আসলে শুধু তাই নয়, যে পুষ্পি বলে যে বাবা তুমি আসলে কিন্তু দিদা তোমাকে, দাদিকে দিদা করে বলে, দিদা তোমাকে নষ্ট করছে। কারণ হচ্ছে যে সারাদিন আমরা 5 ভাই 3 বোন, তো আমার সিরাজগঞ্জ বাড়ির ডুপ্লেক্স। আচ্ছা। দোতলায় আমি থাকি, নিচতলায় মা বড় ভাইয়েরা থাকে। সারাদিন আমার বড় ভাই, যেটা আমার ইমিডিয়েট বড়, সায়েন্টিস্ট, পিএইচডি করে এসে, ও অন্য ভাইরা সকালে মা তোমার কী লাগবে না লাগবে এগুলো দেখতেছে, ভাবিরা দেখতেছে, সবাই সারাদিন হুলস্থুল। এই যে আমি সকালবেলা 11টার সময় খাওয়া দাওয়া করে, মা কী অবস্থা, সব ঠিকঠাক, আমি কিন্তু বাড়া গেলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে ওদের খাওয়া দাওয়া করছি। রাতে 11টার সময় আসতাম, মা ঘুমায় গেছে, হাসতে হাসতে দিদি বলছে হাসতে, মা ঘুমাচ্ছে। মাও কেমন জানি না। আমি যখন ঢুকতাম, মা কী বাবা আসছিস, মাকে যদি করে দোতলায় চলে যেতাম। মার কিন্তু কোনো কমপ্লেন নেই। পুষ্পি বলতে যে দিদা সারাদিন সব চাচ্চুর এরকম করলো, তোমার ছেলে এসে এরম করলো, তুমি ভুলে গেলা। পুষ্পি বলে যে তোমাকে আসলে এটা করছে এরকম। আর এখন মৌ বলে তোমাকে নষ্ট করার পেছনে আমার শাশুড়ি, আর আমি তোমাকে নষ্ট করছি। আর তোমার অ্যাটিচিউড দেখে মনে হয় ডাইরেক্ট $9,000 সেকেন্ড নবাব যদি কেউ রেখে রাখে নাকি আমি। তাই? তাহলে সেকেন্ড নবাব আমরা জাহিদ হাসানকে বলতেই পারি। আরে না, এগুলো কোনো টাইটেলই দিও না ভাই, আমি টাইটেলে রেখে এসছি, বুঝতে পারছো? আচ্ছা, আরেকবার না একটা কুকুর নিয়ে এসেছিলাম বাসা। কুকুর হচ্ছে
একটা কুকুর ছিল আগে, এমনি মফস্বল শহরে তো কুকুর ওরকম থাকে, কিন্তু একটা ক্রস কুকুর ছিল, বগলা পাগলা। তো কুকুরটা আমি পেলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পর ছোটো সাবান ছিল আগে, তিব্বত সাবান, ছোটো ছোটো সাবান, একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। বিশ্বাস করো রোমান, কুকুরটা সারাদিন চিল্লাচিল্লি হোল নাইট, শীতের দিন, রাত্রিবেলা সকালবেলা দেখলাম মা গজগজ করতেছে, বলতেছে এক কুত্তা নিয়ে পারি না, আর এক কুত্তা নিয়ে আসছে। আর বললো মা একা একটা কুত্তা থাকতে পারে না। তারপরে জানি না কুত্তা দেখে নাই, আমার মনে হয় মা কোনো স্পেসি করছে। আক্কেল মা বলে আমাদের বাসায় আচ্ছা একজন কেয়ারটেকার থাকতো, তাকে দিয়ে মনে হয় কোথাও পাঠা দিছে। আহারে, আমি কান্নাকাটি করলাম, খাওয়া দাওয়া করে না 2-1 দিন পরে ঠিক হয়ে গেছে। যাই হোক, আচ্ছা দর্শকরা কিন্তু একটা সিক্রেট জানে না, আপনারা অনেক তথ্যই তো জানে। একটা সিক্রেট আমি আজকে বলে দিই আপনার ব্যাপারে, বললো যে আপনি মশা নাকি মারেন না, আপনার চারপাশ দিক দিয়ে মশা ঘুরঘুর করে, কিন্তু আপনি শুধু তাকিয়ে থাকেন মশার দিকে, এটা কি সত্যি? সবসময় সত্যি না, কিছু সময় সত্যি। আমার না মাঝে মাঝে অনেক রকম পিকুলার জিনিস লাগে, যেমন যেরকম দর্শকরা কেউ জানে না। তুমি, আমি মৌকে বলবো না, তুমি যদি মৌ কখনো ইন্টারভিউ আসে মৌকে বললো, বা আমার কাছে ভিডিও আছে, বা তুমি সাব্বির গ্যাসের ভিতরে কেউ গেলে দেখবা, আমি যে বেডরুমটা থাকি লেকের পাশে, ওইখানে 3 বেলা খাওয়া দাওয়া হয়, আলাদা পানি অ্যান্ড ফুড। এই যে আমি যখন খাওয়া দাওয়া করে আসলাম, ওদের জন্য ওর দিলাম। অনেক রকম পাখি আসে, আচ্ছা, পাখি সেরা খায়, খেটে, এবং যদি না থাকে, আমি যদি না থাকি চিল্লে চিল্লে ডাকে, হ্যাঁ খটখট করে, এসে কাছের গ্লাসে খটখট করে ডাকে। বিলিভ করবে না আমার কথা ভাইয়া, এটা কিন্তু এখন সব কিছুর ভিতরে বিশ্বাসটা অর্জন করা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। এই যে বনের পাখিরা, কাক আসে, পাখি আসে, চড়ুই আসে, কত রকম যে পাখি আসে, এদের জাস্ট একটা আদর দরকার। আমি এদের কিন্তু এই সেদিন বললাম যে বুয়াকে বললাম যে মামা দেই না, বললাম কেন দাস, এটা কি তোরা খাবি? বল না, বলতে এটা তোরা ফেলে দিবি, এটা দিলে অসুবিধা কোথায়? কিন্তু আমি যেটা করি, আমি যে বিস্কিটটা খাই সেই বিস্কিটটাই ওদের দিই। হ্যাঁ, ওরা তো অন্য অন্য কিছু দেয়, কিন্তু আমার খাবার আলাদা, আমি আবার শেয়ার করি। পাখিদের সাথে আমি যা খাই তাই খাওয়াই, এবং ওরা খুব ছিটে পুটে খায়, এবং দেখে যে কী মজা লাগে, ডাকে আমাকে। আমি মনে করি কি যে এই পৃথিবীতে আমি একা জাহিদ হাসান তুমি রহমান একা বাস করার জন্য পৃথিবীতে পাঠায় নাই। অলমাইটি করে কাক, পাখি, কুত্তা যাই পাঠাইছে, সবার অধিকার আছে। এবং শুধু পাখি না, আগে যেটা আমি আগে করতাম, এক সময় এমনি কুকুরকে রাখতে মারতাম, যত বোধ হওয়ার পরে আমি আগে আর গানতে পাখি মারতাম। এখন মারতে যে মনে পড়ে যে ও হয় পুষ্পি, অথবা পুষ্পির কাছে ব্যাক করবে, কোনো সন্তানের কাছে যাবে, অথবা এটা আমি পারি না এখন। এই যে আমার এখানে ঝুটিয়ালা 2-4টা আসে, ও খেয়ে আসে, এবং পরশু দিন দেখলাম যে 34টার মতো, এরকম গোনা যায় না, তো এত বেশি গোনা যায় না, 30-34টা, আবার মনে হয় 28টা শালিক আসছে সন্ধ্যার দিকে, বিকেলের দিকে। আপনার বারান্দা? আমার বেডরুমের জানালার পাশে, বারান্দা না, ওখানে। মাই গড, 34টার মতো, গোনা যায় না তো, হুবহু পিঁপড়া এবং পাখির উপর গড়তে পারবে না, উড়ে যার একটা আসে, বোঝা যায় না, মানে 20-25-এর অধিক। তাই আমাদের ডেকে বললাম, দেখছো এরা সন্ধ্যার সময় খেয়ে চলে যাবে, এবং ভোরবেলা আমি তো অনেক সময় নামাজ পড়ি, ফজরের ওয়াক্তে আজান দেয়, দিয়ে আমি তো দিই ওদের খাওয়াটা, আমি নিজে একটু খাই, বিস্কিট 1-2টা ওদের দিয়ে, পানি দিয়ে আমি করি। ওই সময় ওরা খায় সকালের দিকে। ওরা কিন্তু সারাদিন অনেক জায়গায় চলে যায়, আজকে দুপুরে খাওয়া দিয়েছি, দিকে নাই। আমি ছোটো মেয়েটাকে বললাম, ওরা অন্য পাড়ায় বেড়াতে গেছে, বলে হ্যাঁ মামা এখনও তো আসতেছে না। তারপর দেখি কাক আসছে, এবং একটা পাখির নেচার আলাদা। কাক তোমার এখানে বসে খাবে না, কাক করে নেবে, তুমি খেয়াল করো। কাক অনেকগুলো খাবার মুখে নেয় না, ফ্রুট করেও চলে যায়, ও কিন্তু ওই জায়গায় বসে খায় না। চড়ুই পাখি ওখানে খাবে, শালিক ওখানে খাবে। তখন আমার কাছে মনে পড়ে, যারা বড় বড় মানুষ, বড় বলতে অর্থগুলিতে বড়, তারা লুটপাট করে করে চলে যায়, আর যারা আমাদের মতো গরিব চড়ুই পাখির মতো, তারা অনেক কুটকুট করে খায়। ভালো বলেছেন তো। তুমি দেখো পাখিরে, আমি দেখছি, পার্কটা আছে লাল জুটিয়ালা, ওখানে বসে খায়। জাহিদ ভাই, আপনার গাড়ি কেনার গল্পটা আজকে বলবেন, যে হুমায়ুন স্যার যে আপনাকে, আমার তো একই গল্প বারবার বলছি না, এই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং, কারণ অনেকে আমার গাড়ি কেনার, আমার তখন নক্ষত্ররাত কাজ করি, ধারাবাহিক নক্ষত্ররাত। সমী গাড়ি নিয়ে আসে,
বা অন্য তো অল মেগা স্টার। সমী আপা ছিল, মিমি আপা হ্যাঁ, ছিল, হাকিম ভাই ছিল। হাকিম ভাই ছিল, তারপরে বিবাহ সমাজে বেড়াতে আসতো, এরকম সবাই গাড়ি নিয়ে আসে। তা আমার তো গাড়ি নেই। হাকিম ভাইয়ের একটা ভ্যাসপা, আমার একটা মোটরসাইকেল, বেবি রিক্সাতে আসি। তো এরকম অনেকদিন যাচ্ছে, তো বুলু ভাই একদিন বলো যে একটা গাড়ি কিনিস। হাকিম ভাইকে বলো তুই একটা গাড়ি কিনিস। তা হাকিম আমাকে বলল ভাইজান তো বলছে আমাদের গাড়ি কিনতে, চলো যাই। তো খুশি হয়ে গেলাম। তো আমাদের বিকেলবেলা শুটিংটা টাইম অফ, ঘুরে টুরে আসলাম। সে হাকিম ভাই বুলু ভাইকে বলতেছে, ভাই গাড়ি বেশি দুটা। কতটা কতটা 1 লাখ। দুইটা 1 লাখ? দুটো 1 লাখ মানে? বুলু ভাই তুমি যেন বললে 2 1 লাখ, বুলু বলছো 2 1 লাখ মানে? বলছে মহাকালে একটা গ্যারেজে পাবলিকা গাড়ি আছে না, পাবলিকে গাড়ি দুটো পাইছে, রং টং ডেট করে দেবে, 2 1 লাখ। বুলু ভাই অনেকক্ষণ ধরে তাকে থেকে বলে যে তোরা তো জীবনে বড় হতে পারবি না, তোদের নজরই ছোট। জীবনের প্রথম গাড়ি কিনবি সেকেন্ড হ্যান্ড, তা পাবলিকা। ভারতের গাড়ি খোঁজ। গাড়ির খোঁজা শুরু হয়ে গেল। ইউনিটে সবাই জানে যে আমরা গাড়ি কিনতেছি। ওমান স্যার নাকি আপনাকে 10 শোনো না, শেষ করি। তারপর বুলু এসে বললো যে, আমি বললাম ভাই গাড়ি কিনবো, টাকা কই? তখন বুলু বললো যে গাড়ি তো তুই কিনবি, টাকাটা দেবো আমি। এটা শুনে কান্দা এসে গেল। এরকম বড় একটা গাড়ি কেনা পিছিয়ে গেল। তো হুমন শুনছে গাড়ি কিনবো, দেখলাম একটা পলিথিন ব্যাগের মধ্যে 13 না 14 লক্ষ টাকা। আমারে না 10 লাখ, কত 9 লাখ না 10 লাখ, আমি ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। এনে বললো নাও গাড়ি নাকি কিনবা, গাড়ি কেনার জন্য পাগল হয়ে গেছো, গাড়ি নাও, টাকা নাও। কি ওইটা পলিথিন ভর্তি টাকা, এবং টাকাগুলো কি জানো, 20 টাকা নোট, 10 টাকা নোট, 25 টাকার নোট। এই লোকটা একদম জাস্ট এটা ইচ্ছা করে এগুলো। এর আগে কী হয়েছে, যখন সবসময় পয়লা বৈশাখে বা এগুলো হতো গিফট কেনার জন্য ডাকতে, জাহিদ দেখো তো কোন পাঞ্জাবিটা নিবা। তো আমি বসে আছি, ডাকতে জাহিদকে দেখো, গেলাম, দেখো একটা পছন্দ করো। কি? এই ডাকনি খোলো, সব সাপ। মানে কোন সাপের সাথে অভিনয় করবে দেখো তো। বলছে আজ রবিবার একটা সাপ এর 2টা আসে না আমার। মোহন ভাইয়ের এগুলা গ্রেট মানুষ, একে ওনার বেঁচে থাকে অনেক দরকার ছিল, অবশ্যই অনেক দরকার ছিল। যাই হোক, তারপরে আমি গাড়ি কিনলাম, পরবর্তীতে গাড়ি নিয়ে দেখলাম। তো এইগুলা মানুষের, আমার জীবনে যাই কিছু হয়েছে মানুষের আদরে, স্নেহে, সব কিছু মিলে। নিজের যোগ্যতা খুব কম আছে, নিজে একটাই পারি, পেট ভরে অভিমান করতে পারি। অভিমান এবং অভিনয় মানে 2 অভিশাপে আপনি আছেন। যাই হোক, আপনি তো একসময় ধনেপাতা খেতেন না, এখনো নিশ্চয়ই খান না? না, খুব বেশি খাই না। ধনেপাতা খান না, আপনি পাউরুটিও খান না। পাউরুটি খান না, এর পেছনে একটা তুমি আসলে শোনো, পাউরুটি খাইতাম কিরকম, আমি মেস লাইফ কাটাতাম। আমি অনেকদিন মেসে কাটিয়েছি, টাকা পয়সা নাই। আমার জীবনে অনেক কষ্টের জায়গায় থাকা আছে। আমি যেরকম 7 স্টার হোটেলে থাকছি, বড় সুইট রুম, প্রেসিডেন্ট সুইট রুমে আল্লাহ পাক আমাকে রেখেছেন। পাশাপাশি আমি একদম ফ্লোরে ইট বিছেও থাকছি। আমি দেখ বেসে লাইফে আমি থাকি, টাকা পয়সা নাই। 88, 89 গল্প, বন্যা, হাঁটু, সারা দেশে বন্যা, যে পাউরুটি কিনে, একটা পাউরুটি কিনি, তখন দাম ছিল কত আমি ঠিক জানি না। সকালে 3 পিস খাই, দুপুরে 3 পিস খাই, গুড় ছিল অনেক সময়, গুড় দিয়ে খাই, কিন্তু পাউরুটিগুলো টক হয়ে যেত, খেতে ইচ্ছে করতো না। তারপর পাউরুটি দেখলেই আমার গা গুলাতো, আর মনে হচ্ছে ব্রিটিশ সকালে পাউরুটি দিয়ে পাউরুটি খেতে পারতাম না, কী করবো বলো, ঘটনা। বাহ, জাহিদ ভাই, আসছে 4 অক্টোবর হচ্ছে আপনার জন্মদিন। তো আপনার জন্মদিনে তো অনেকেই আমরা সারাদিন ফেসবুকে দেখি যে সবাই আপনাকে উইশ করছে, এবং বিশ্বব্যাপী আপনার যারা ভক্ত তারা তো আপনাকে উইশ করে। তবে সেই বার্থডের কথা মনে আছে? 89 সালে আপনি ধানমন্ডির 15 নম্বর মেসে থাকতেন, এবং আপনার এক মেস বন্ধুর আর কি বাবা, ছোট ভাই, বাবা দুলাভাই করে বলতাম, হ্যাঁ মনে আছে। আচ্ছা, উনি মারা গেছেন, ভদ্রলোকটা উকিল ছিলেন। আচ্ছা, সিরাজগঞ্জে যখন আমার জন্মদিন হতো, মা পায়েস, খিচুড়ি, মানে এগুলো রান্না করতো। আমার জন্য একটা স্পেশাল আলাদা রান্না করতো। আমি 15 নম্বর মেসে আছে, আমার এখনও খেয়াল আছে, সন্ধ্যা আসরের নামাজের পরে, মাগরিবের ওয়াক্তের আগে যে ওয়েদারটা হয়, ওই গধূলির পরে, এটা কি কোণে দেখা আলো টাইপের যেটা, ওই সময়টায়
আমি বুয়াটা চলে ওরকম তো বুয়াটারও ওখানে রান্না করে চলে যায়, তা আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, জায়গায় অল্পখানি। তো আমি দুলাভাইকে বলতাম, উনি উকিল ছিল, তো মনটা খারাপ আমার। তো বলছে পুলক তো মন খারাপ কেন? তা আমি বললাম দুলাভাই আমার আজকে জন্মদিন, কেউ উইশও করলো না। দুলাভাই খেলা ছিল একটা পাঞ্জাবি লুঙ্গি পরা আর স্যান্ডো গেঞ্জি, সে কী জানি এই সে আমাকে জড়ায় ধরলো পুলক তোমার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার জন্মদিন যেন সারা দেশবাসী সবাই যেন পালন করে, এই দোয়াটা করি। উনি এটা বলেছিলেন। বাহ। 90-91 দিকে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। সেই দুলাভাইকে নিশ্চয়ই এখন আপনি মিস করেন? হ্যাঁ, আমি তো সঙ্গে সঙ্গে আমি তার চেহারা দেখতেছি, হালকা গোপ এরকম ফর্সা মানুষ। সেই সংগ্রামের দিনগুলোতে শুনি আপনি বন্যার কথা বলছিলেন, এবং সেই সময় আপনি হেঁটে হেঁটে টিএসসি থেকে রামপুরা যেতেন। গেছি হেঁটে হেঁটে, এবং মাঝখানে আইল্যান্ড ছিল উঁচা উঁচা, এখানে আসছি। তারপরে না কোনো লাগতো না জীবন যুদ্ধে। অভাবের টেস্টটা আসলে কেমন ছিল? অভাবের হয় না যে অভাবের টেস্টটা তো বুঝি নাই, ওটাই মনে হচ্ছে পার্ট অফ লাইফ। আমার খেয়াল আছে যে আমি একদম ইয়ের ওখানে রামপুরার ওখানে দুই রাস্তার মাঝখানে টেলিভিশনের সামনে, যে ওখানে একটু উঁচা জায়গায়, যে ব্রিজ দিয়ে উঠবো তো একটু উঁচা জায়গায়, ওখানে বসে থাকতাম। দেখতাম যে টেলিভিশন থেকে লোকজন বেরোচ্ছে বেবটিক্সে করে, খালেদ খানকে দেখতাম, অন্য অন্য আর্টিস্টদের দেখতাম, আর মনে হতো আমি ওখানে যাবো কবে, এটা মনে হতো। আর আমার কাছে মনে হতো যে এই দিনটা থাকবে না, এটা মনে হয়েছে। মানে আপনি স্বপ্নটা এত স্বচ্ছভাবে দেখেছিলেন? আমি এখনো তো স্বপ্ন দেখি এই দিন থাকবে না, মানে এখনো যে চলে যাবে। কিন্তু আমার বলতেছে না যে একদম আমি বিলিভ করি, কিন্তু আমার এটা হবে নট ন্যাচারাল। আমি কিন্তু বিলিভ করি যে এই যে এখন যে নাটক, আমি দুষ্টামি করে বলি অনেক সময়, মাইক্রো করে নিয়ে যায় না, মোবাইলে আসে, হেলিকপ্টার থাকবে, আমাদের আর্টিস্ট 5 জন হেলিকপ্টার কক্সবাজার যাবে, শুটিং চলে আসবো। তার মানে বাংলাদেশে হবে যে স্বপ্নটা বড় করে দেখতে হয় একটুখানি, এবং আমি বিলিভ করি যেটা হবে, আমারও হবে সব কিছু মিলে। তার মানে যে আমার একদম প্রাইভেট জেট হবে, এটা হবে, সেটা না। আমার কন্টেস্ট, আমার দেশটা এতখানি। সংগ্রামের দিনগুলোর কথাই একটু বলতে চাচ্ছি, কারণ আপনি বলছিলেন যে আপনি 7 স্টার হোটেলেও থেকেছেন, আবার সেই জায়গা থেকেও আপনি এসেছেন। এবং হয় না যে ইদানিংকালে অনেক আর্টিস্টরা সেই অভাব কিংবা সংগ্রাম দেখেনি বলে হয়তো তারা ক্যারেক্টারটা সেভাবে হয়তো পোর্ট্রে করার সময় ওইভাবে ফিল করতে পারে না। আপনি একসময় যখন রিহার্সেল থেকে ফিরে এসে দেখতেন যে বুয়া ভাত রান্না করেছে, এবং তার উপর আমি বলি যে এই যে বুয়া ভাত রান্না করেছে, তো পাতিল যে আছে না, পাতিলের ঢাকনাটা উঠে দেখি চিক এখন হেগে চলে গেছে, হাগুটা ফেলে দিলাম। তারপর যে একটা কালো খয়েরি রঙের যে দাগ থাকে, মানে তুমি ভাত কেটে ফেলাচ্ছ, দাগটা থেকে গেছে, মানে এটা তো বিষ একটা। এই যে ফেলে এটাও খেতে হয়েছে সাইড দিয়ে। আবার খেলা আছে যে আমি রিহার্সেল দিয়ে আসছি, আমারই মামাতো ভাই, আমারই কাজিন, আমি গার্গল করছি, আমাকে হুমায়ুন ফরিদে হবে, আফজাল হোসেন হবে, টিটকারি মারতো। এটা তখন কি মানে অপমানিত বোধ করতেন নাকি আপনি সব জিত অপমানিত বোধ তো অতক্ষণ মান সম্মানে হয়নি, তখন জিত কাজ করছে। কিন্তু জিতটা বোধহয় দরকার আছে, হ্যাঁ জিতটার দরকার আছে, জিতটা কাজ করতো। এবং এরা কিন্তু কেউ দাঁড়াতে পারে নাই। সেই জন্য খুব অডিয়েন্সকে বলতে চাই যে যখন কঠিন সময় আসবে, ফাইট করে যেতে হবে। কঠিনের ভিতর দিয়ে সফলতা থাকে, ডায়মন্ড থাকে কালো খনির ভিতরে, এবং ডায়মন্ডগুলো কখনো উপরে ফুলের মতো থাকে না, অনেক নিচে। লাইফ রিস্ক নিয়ে ডায়মন্ডগুলো খুঁজে আনতে হয়। জীবনের কোনো সফলতাই শাপলা ফুল না, ফুল পুকুরের উপর বসে থাকবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভিতর ধরতে হয়। খুব ভালো বলেছেন। এখন যেমন লাইন ধরে অনেকে আপনার সেলফি তুলতে চায়, আপনিও কিন্তু একটা সময় লাইন ধরে টয়লেটের জন্য দাঁড়িয়ে থাকতেন। আমি থাকি হচ্ছে তখন মেসে, এই যে বাংলা মোটরের কোনায় যে আর কি যেন টাওয়ার বলে, রূপায়ণের দিকে, রূপান্তের দিকে। তোমার বাংলা মোটর দিয়ে সোজা চলে গেলা ইয়ের দিকে,
এদিকে চলে গেল তো শাহবাগের দিকে, তারপর সামনে যে তিলোত্তমা যে সব টাইলসের দোকান, হাতির পুলের দিকে যেতে গেলে হাতের ডান দিকে টিনের শেড করা ঘর ছিল। এখন কাঁঠাল বাগান না, তার আগে যে বাংলা মোটর টু ওই যে ওই হাতের পুলের মাঝখানে ডান দিকে যে রাস্তা, ওটা মনে হয় এখন তার এদিকে মনে হয় যে টিফাতরা জায়গা নিচ্ছেন। ওইখানে আমি থাকি মেসে থাকি। ছোট্ট টেবিল ফ্যান যে আছে, টেবিল ফ্যানের যে খালি মাথাটা উপরে দেওয়া, মানে এত নিচু যে তুমি যে একটু নিচু ফ্যান ঘুরাবা সে জায়গাটাও কিন্তু নাই। প্রচণ্ড গরম লাগতো। 3 জন থাকি রুমে, একজনের ওটা। আমি 2টা-2:30 পর্যন্ত কিন্তু বাইরে এসে বসে থাকতাম, ঠান্ডা হতে আমি যে শুতাম। ওই মেসে যে নতুন আবিষ্কার করলাম, বুয়া রান্না করে গেছে হচ্ছে প্লাস কলিজা খাবো। তা আমি তো খুশি, কলিজা খাবো। ওমা দেখি কি যে কলিজা সুপারির মতো রান্না কাটছে, কুচি কুচি 1 পোয়া মনে হয় কলিজা কিনছে। সুপারি যেরকম কুচি কুচি করে কাটে না, আমরা কলিজা কতখানি এতখানি করে খাই, অভ্যস্ত আমরা। ওইটা আবার খাওয়া শিখলাম একটা কি, যে বুটের ডালের উপরে ডিম ভাজি কেটে কেটে দিত। আমরা ডিম ভাজি একটা আস্ত খেতাম না বাসায়, যে কোনো। এখানে হলো অনেকগুলো কেটে 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 দেওয়া। জীবনে বাথরুমে যাবো, সকালে ইউনিভার্সিটি যাবো ক্লাস করতে, বা অন্য কাজে যাবো আমার ক্লাস করতে, বা টিভিতে যাব, লাইন ধরে যেতে পারছি না বাথরুম পেয়েছে। এবং বাথরুমের প্রেশার যে কত কষ্টের প্রেশার, কি যে ড্রাইভাররা ওখানে অল ড্রাইভাররা থাকতো মেইনলি। আমরা 2-1 স্টুডেন্টস ছিলাম, কারণ টাকা পয়সা ছিল না, ওখানে থাকতে পারিনি। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটু জানার ইচ্ছা যে আপনার বাবা, যেটা আপনি বলছিলেন যে তালুকদার বংশ হচ্ছে সম্ভ্রান্ত একটা বংশ, আপনার বাবাও তো ছিলেন শ্রদ্ধেয় ইলিয়াস উদ্দিন তালুকদার, এবং তিনি একজন কাস্টম কর্মকর্তা ছিলেন। আমি বাইরে পড়াশোনা করতাম ভাইয়া। কোন বাইরে? বাইরে বলতে ময়মনসিংহে পড়তাম। আচ্ছা। আমার ভাইগুলো সব মোটামুটি ভালো পড়াশোনা, তো আমাকে মা বলতো মাস্টার্সটা কমপ্লিট করিস। আমি এগ্রিকালচার ভর্তি হওয়ার জন্য বাইরে পড়ছিলাম। না, আমার প্রশ্ন যে আপনারা তো একটা সচ্ছল পরিবার। শেষ করি। পড়ার পর আমি 86-এ চলে যে হচ্ছে ইয়েতে পাকিস্তানে, কাউকে না জানে, ইউনিভার্সিটির পড়া বাদ দিয়ে। এই যে বলবান করতে যাই আমি, আমার ফ্যামিলি রয়ে গেল আমার প্রতি। বলবান মানে আপনার প্রথম চলচ্চিত্র। তারা হয়ে গেল যে পড়াশোনা ইউনিভার্সিটি বাদ দিয়ে তোমার বলবান সিনেমা করা লাগবে। সিনেমা নামছে, সিনেমা কিন্তু বলে না যে উঠছে, সিনেমায় নামে নাকি, সিনেমায় নামছে। আমি সিনেমায় নামলাম, বুঝতে পারছি। বাসার থেকে বলে টাকা পয়সা বন্ধ করে দাও, সব ঠিক হয়ে যাবে। তখন টাকা পাইতাম কত, 1100 টাকা কত টাকা যেন, তো 1100 টাকা বন্ধ করে দিল। তো আমি আমার বোনের বাড়ি ছিল, অন্য কিছু আমি কারো কাছে যেতাম না। ওই যে অভিমান পেট ভরা। যাই হোক, পরে মা একটু করে টাকা দিত, বোন হঠাৎ করে পকেটের মধ্যে দিয়ে দিয়েছি 200 টাকা, না লাগবে না, বড়ভাবে দিত। এইভাবে চলছে। হচ্ছে অভিমান করে আপনি বাসা থেকে আর টাকা নেননি? না, কিছুদিন নেই, তারপর 6 মাস মনে জানি, তারপর দিচ্ছে। তারপর তার কেন আমিও করছি TNT-র এখানে, এই যে টাইপ রাইটিং শিখতে গেছি। কেন আমি টাইপ রাইটিং করবো, শিখবো, থিয়েটার শিখবো, বিবিডিক্সি চালাবো। আমার সার্টিফিকেট জমা দিয়ে, এই যে তখন ছিল প্রজেক্ট হচ্ছে বিকল্প প্রজেক্ট একটা প্রজেক্ট ছিল না এরশাদের পরপর, সার্টিফিকেট দিলে ওর একটা টাকা দিত। তা আমি চিন্তা করলাম যে আমি বিকল্প ট্যাক্সি চালাবো, বেবি ট্যাক্সি, 3.5 দিন চালাবো, সন্ধ্যার পর আমি থিয়েটার করবো। এমনি চালাতো, কিন্তু অদূর যেতে নেই। তোমার হাইওটা দরকার। অনেক সময় আমি হাইও বলছি কীরকম, মনে করো যে আমার বাসায় বা তোমার বাসায়, এখন তো কোনো বাসায় একটা গেস্ট আসবে, ফুফাতো ভাই, চাচতো ভাই, ভ্যাস্তা এসেছে, 3 মাস থাকবে, মনে করো একটা কোচিংয়ের জন্য, কেউ রাখতে চায় না। ফ্যামিলির মতো বলে, কি কই রাখবা, তোমার মেয়ে তো থাকে এখানে, তোমার বউ থাকে এখানে, তোমার মাটা ওখানে পড়ে থাকে, আর একটা বড় বাড়ি নিতে পারো না, অনেক রকম আলোচনা হয়। ওই সময় যদি কেউ এসে বলে কোনো অসুবিধা না, থাকবে এখানে, থাকুক না 3 মাসে, তো এই হাইওটা খুব ইম্পর্টেন্ট লাইফের। ওই সময় যে তারা বলবে হ্যাঁ থাকবে, অসুবিধা কী, আমরা সবাই ফ্লোর করে থাকবো। তুমি আজকে বিদেশে যাবে, কেউ জীবনে আপনারা যারা সেটা হাইও দিন তো পরিবারে বা বন্ধুবান্ধবদের, তুমি তো ইন্ডাস্ট্রি করবা, ও বলবে হ্যাঁ করবে, অসুবিধা কী, আমরা আছি, কী হবে। আপনার থাকতে হবে বা আমাদের থাকতে হবে সততা, পরিশ্রম, আর আপনাদের বা অন্য সবাইকে থাকতে হবে হাইও, হ্যাঁ থাকবে, করবে, উই আর টুগেদার। এই সাহসটা দরকার, মানে একটা গার্ডস থাকা লাগবে আর কি। গার্ডস না, মানে করো তোমরা, আমরা আছি। আচ্ছা, ফিলিংসটা তো বুস্ট আপ, ফিলিংসটা অনেক
খুব ইম্পর্ট্যান্ট। একদম। আপনি মহসিন হলে থাকতেন না, ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তেন, এবং এমনও শুনেছে যে খাবারের আগে 2 গ্লাস পানি খেয়ে গেছি ভাই। টিএসসি আরে শাহজাহান হল যে আছে, শাহজাহান আর্ট কলেজের যে হল পিছনে, পানি খেয়ে যেতাম, হেঁটে হেঁটে যেতাম। ওদের যে স্টাফ খাওয়া আছে না, শাক দিয়ে মাথা মাথা দিয়ে, এগুলো খাইতাম। খাওয়া দাওয়া করে খাওয়ার পরে বিড়ি খেতাম, অনেক সময় টাকা পাচ্ছে। এই সে 4 তলা উঠে হিসু করার পর দিয়ে আবার ক্ষুদে লেগেছে। এগুলোর দরকার আছে। ওই যে মনে পড়ে গেল হুমায়ুন ভাইয়ের এটা ডায়লগ, বলে কাদের প্রেম সম্বন্ধের তোর ধারণা কি, একটা লজ্জার বিষয়, এটার দরকার আছে বলে না। এই কষ্টগুলা দরকার আছে লাইফের। আচ্ছা, এক হুমায়ুন থেকে এবার আরেক হুমায়ুনের কথা একটু জানতে চাই, আমাদের প্রয়াত আরেক কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। এবং আমি শুনেছি যে আপনি যখন মঞ্চে অভিনয় করতেন, তিনি নিচে দর্শক সারিতে বসে আপনাকে ভেঙচি কাটতেন। উনি করতে গেলে উনি তো সুপারস্টার, মানে আমার ফিল্মে তখন ওনার শিডিউল পাওয়া যায় না, কিন্তু ওনার থিয়েটারের প্রতি একটা টান ছিল। উনি তো একটা হালুম, ওনার ভিতরে একটা হালুমাটি চুট ছিল। তো উনি এসে করে থাকতো। ঠিক প্রথম দিকে তারিক ভাই বলতো, দেখ ডিস্টার্ব করিস না, জাহিদ নতুন ছেলে আসছে, তো গালি দেখো তো ভালো করে, তো গালির গালি দিত। তারিক ভাই বলতো, পরে শুনতো বুলুর ভাই, বুলুর ভাই আমাদের, ঠিক আছে থাকতো। পরে কথাবার্তা হলো, ঠিক আছে ডোন্ট ডু দিস, এরকম করতো। পরে যখন একটু ইউজড হয়ে গেল, আর বিচ্ছুত চলতেছি, হঠাৎ করে থাকতো স্টেজে, যখন অনেক সময় স্টেজে দেখবো যে কিছুক্ষণ পরে স্টেজের লাইটটা অডিয়েন্সকে দেখা যায়, হঠাৎ করে হাতটা শোনা করে বেশি। আমি পরের দিকে আগে দেখতাম যে ফোর দিবে আসছে নাকি, হ্যাঁ ভেঙে দিত। এই কন্ট্রোল করে করতাম। পরে দেখলাম যে কী স্ট্যামিনা, কি দেখি পারো না কি, মানে এর গ্রেট মানুষ, একটা জানের মতো মানুষ, একটা বাচ্চার মতো মানুষ। উনিও একটু অভিমানী লোক। ওনার পুরো, আমার তো পেট ভরে অভিমান, ওনার মাথা থেকে পা মতো অভিমান। আসলে শিল্পী মানুষ বোধহয় একটু অভিমানী হয়, আসলে অভিমানী একটা হালুম ভাব আছে ছিল ওনার। এই তো আপনার মনে হয় না যে আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি অনেক হুমায়ুন আহমেদ থেকে শুরু করে হুমায়ুন ফরিদী, সিডনি আঙ্কেলের সঙ্গে আব্দুল আল মামুন, ফেরদৌসী মজুমদার, এরা যারা আছে এখান থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, এবার যারা আছে নূর ভাই থেকে শুরু করে, কার সাথে কাজ করে নেই। এবং আরেকজনের কথা তো স্মরণ করতেই চাই, আপনি প্রথম অটোগ্রাফ দিয়েছিলেন কাকে? আরেক বিখ্যাত মানুষ, আমার খুবই কাছে শ্রদ্ধেয় আফজাল ভাই। আফজাল ভাই তখন হচ্ছে আমাদের যে বিচ্ছু, আমাদের নাট্যকেন্দ্রের লোগো উনি করেছেন, বিচ্ছুটার টোটাল সব কিছু ইলাস্ট্রেশন উনি করছেন। তো যখন আমার ছবি তুলে দিয়েছিলেন ছোটলু ভাই আলী জাকের, নরতন কোম্পানি, আমাদের সবারই ছবি তুলে দিয়েছেন উনি। যেহেতু নতুন দল হচ্ছে, সবার সহযোগিতা দরকার ছিল। তো ওই সময় আফজাল ভাই যেদিন শো হয়, আফজাল ভাই বললো যে সামনে তো অনেক অটোগ্রাফ দিবা, জীবনের প্রথম অটোগ্রাফটা আমাকে দাও। অনেক সৌভাগ্যবান। জাহিদ ভাই, চা খান, আমরা কথা বলি। আপনি তো 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং আপনার যে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেটি ছিল হুমায়ুন স্যারের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের জন্য। এবং ওইটার একটা গল্প আছে, মৌ আপা আপনাকে বলেছিলেন একটি কথা, তাই না? তুমি তো বলো না, তুমি ভালো স্টুডেন্ট মনে হয় না। মুশকিল হয়েছে কি যে এই যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তো বড় একটা ব্যাপার, একটা রাষ্ট্র তোমাকে স্বীকৃতি দিচ্ছে। তুই হুমায়ুন ভাই ছবি যখন হয়ে গেছে, সব আড্ডা হয় হুমায়ুন ভাইয়ের ওখানে, তে আমাদের, আমি নাম বলবো না, আমার নাম বলতে খারাপ লাগে মানুষের সম্বন্ধে, তারা কোনো সচিবকে ধরে নিয়ে এসে তাদের সাথে টেলিফোন করছে, এটা করছে ওটা করছে। তো হুমায়ুন ভাই দেখে বললো যে এই তোমার কোনো সচিবটা যে পরিচিত আছে? বললাম তো আছে অনেকেই। বলো তোমার শ্বশুর শাশুড়ি তো অনেক নাম করা, তাদের আছে নাকি দেখো। বললাম থাকবে না কেন, খাবার টেবিলে বললাম যে আছে, বলে অনেকে আছে, মন্ত্রী থেকে শুরু করে সবাই। বললো কেন? মো বললো কেন? বললাম যে হুমরে বলছিল যে সামনে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেবে, তো যদি একটু পরিচয় থাকে একটু যদি বলে টলে দিত। তো মোহাম্মদ তাকে দেখে বললো যে পুরস্কারটা কই রাখবা?
তখন আমি আগ্রহ নিয়ে বললাম যে কেন সেলফি রাখবো, এখানে রেখে দেবো। তো পুরস্কারটা যখন রাখবা বাসায়, তো ওই পুরস্কারতে তাকায় তোমার কি মনে হবে? তোমার তো মনে হবে না যে তোমাকে কেউ প্রপোজ করেছে, তুমি লিয়াজ করে পেয়েছো, তুমি তোমার কাজের স্বীকৃতি হিসেবে তো পাও নাই। তাহলে কি মানুষকে দিয়ে বলাটা ঠিক হবে নাকি? এটা আমার জন্য একটা লার্নিং। আমি কিন্তু কখনই আর চাই বা বলি নাই। কত গেল, 2বার ক্ষমতা পরিবর্তন হলো। প্রথম দিকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আবার বোর্ড শেষ হয়ে গেল, আবার নতুন করে তখন বিএনপির গভর্নমেন্ট আসলো, তখন পেলাম আমরা 99-এর, কিন্তু আমরা পুরস্কারটা পেয়েছি 2001-এ। এই পেলাম। এবং আপনি 8বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন এবং সেটা টিভি অভিনেতা হিসেবে এই রেকর্ডটা কিন্তু এখনো কেউ ভাঙতে পারেননি জাহিদ ভাই। যে কোনো রেকর্ড হয় ভাইয়া ভাঙার জন্য, আর মাঝখানে তো আমার আসলে কাজ হয়নি। আমি যদি বিনয়ের সঙ্গে বলি, আল্লাহর উপর ভরসা নিয়ে যদি সিরিয়াসলি কাজ করা হতো তাহলে অনেক পুরস্কারই পেতেন আর কি। সামনে হয়তো আপনি আরো পাবেন, তারপর চলচ্চিত্র আছে, ওটিটি আছে। আমি জাস্ট টিভি অভিনেতা হিসেবে রেকর্ডটা আপনি ভাঙতে পারেননি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে 2011 সালে আপনি একবার মেরিল প্রথম আলো অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন এবং আপনি সবাইকে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখছেন এবং অনুষ্ঠান শেষে আপনাকে দেখছি একদম মুর্শে পড়তে, ঝরঝর করে। আমার বড় বোন, সে আমার মার তুল্য বোন, সে মারা গেছে 1 সপ্তাহ হয়নি। আমি শ্যুট করছিলাম এফডিসির ভিতরে। 1 সপ্তাহ না 3 দিন হবে? 3 দিন। আমার অমিতাভের একটা অ্যাড করছে ওখানে, এমন সময় খবর পেলাম আমার বোন মারা গেছে। সবাইকে 2টা শট এখনো বাকি। অমিতাভ বললো ভাই শর্ট দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়ে আমি মাইক্রোতে চলে গেলাম। এদিকে মেরিলের কাজ, আমি চলে আসলাম এবং তোমাকে বিশ্বাস করো, এটা তো আমার রেসপন্সিবিলিটি, আমার চলে আসতে হয়েছে। অবশ্যই। আসার পরে কাজ করছে ঠিকই, স্ক্রিপ্ট করছে ঠিকই, কোথায় যেন ফ্ল্যাশব্যাকটা বরাবর চেহারাটা সামনে চলে আসে, বা অনেক মোমেন্টস মনে পড়ে। অন্য সময় কিন্তু এখন কিন্তু মনে পড়ে না, ওই সময় কেন জানি মনে আসর করতে। মাত্র 3 দিন আগে যেহেতু গেছেন, ওই এই জন্য কি যেন ভুলও হলো আমার কিউয়ে। আর আমার মতো যে কী করছে আমি, যে বোনটা আমাকে মানে গোসল করার থেকে শুরু করে, খাওয়ান থেকে শুরু করে এত কিছু করছে, আর আমি সে মারা গেল, এখানে নিয়ে আসলাম, আমি সেইগুলো করছি। মানে নিজেকে তখন অমানুষ টাইপের মনে হতো। আপনি একজন শিল্পী এবং সমাজগণ। জাহিদ ভাই, ওই গল্পটা একটু শুনি। 15 বছর আগে যখন আপনি নেপালের চিতওয়ানে গিয়েছিলেন কি জঙ্গলে, এবং সেই সময়ের একটি গল্প আছে। আমার গল্প তো সব গল্পগুলো খুব ইন্টারেস্টিং এবং গল্পগুলো খুব ইন্সপিরেশনাল। চিতওয়ানে গেছি আমি, আমার একটা বন্ধু সনেটের ওয়াইফ মিঠু বলে, মিঠু হচ্ছে আমার ভাইরা, আর মিতি যে ছিল মিতুর হাজব্যান্ড। আচ্ছা। জারিফের জন্মদিন ছিল ওই সময়, জানুয়ারি মাসের 10-11 তারিখে। তো আমরা কেক খেলাম, একটা দেখলাম লবণযুক্ত কেক টাইপের, কেমন জানি চিতওয়ান গ্রামের ভিতর কেক বানাতে পারে না। তো আমরা ক্যানোইন করে যাচ্ছি, মিঠু বলতেছে এখন জঙ্গল তো অনেক বড়। মিঠু বলছে যে হিসু পাইছে ওদের। বললাম যাও। আমরা 2জনে গেছি, কারণ টয়লেটে যেতে অনেক দূর যেতে হবে। তো যে দেখি ওখানে গাছের ওখানে এরকম, তো আমি যে অনেক দূরে গেলাম আর এক জায়গায়। তো ওগুলো তুমি গাছের ওখানে গেলে না কেন? আমি বড় দেখলাম যে অনেক মোটা একটা গাছ। আমি গাছের ওখানে হিসু না করে গাছটাকে আমি জড়া ধরলাম। ওদের ফিল করলাম যে মিঠু ভাই যে তখন হিসু করছে, আমি ভাবছিলাম যে কেন এই গাছটা কত ঝড় বাদল, কত চাঁদ চেঞ্জ হয়েছে এর উপর দিয়ে, কত বৃষ্টি, কত বরফ, কত রোদ, সে সয়ে গেছে স্টিল দ্বারা থেকে। আসলে আমরা হয় কি যে মানুষ হলে কিন্তু পারতাম না, মানুষ হলে দৌড় দিতাম, গাছ সহ্য করে যাচ্ছে। আমাদের গাছের মতো হওয়া উচিত। আমার এই ফিলটা মনে হয়েছে যে আরে কেন যেন মনে হয়েছে যে একটা, সেই জন্য জড়া ধরছিলাম আর কি। আমার যেটা মনে হয় যে আপনার জীবনের সব ক্ষেত্রে একটা ফিলোসফি রাখবার চেষ্টা করেন। আমার জীবনের মতো মিলে, কারণ হয় কি জীবনে কষ্ট পেয়েছে অনেক ক্ষেত্রে। আমি তোমাকে আরেকটা গল্প বলি। অবশ্যই। এটা কিন্তু কেউ জানে না, কিন্তু এটা আমি যখন বাড়ি থেকে আসি,
আমি কিছু জিনিস টুকটাক আলাদা নিয়ে আসি, খুবই সামান্য ছোট জিনিস। কারণ হচ্ছে কেউ যদি দাঁড়া থাকে আমি তার জন্য দিয়ে দিই। কারণ এরকম অনেক সময় আমার দেখা হয়েছে যে আমি কোইন্সিডেন্টলি আমি কোথাও গিয়েছি, বিদেশ থেকে এসে সবার জন্য দিচ্ছে, আমার জন্য তো দেওয়ার কথা না, কারণ আমি তো বসে যাব না, কিন্তু আমার কষ্ট লাগতো। আর একটা মোজা দিলে কী হতো, ঠিক আছে না, বা একটা শেভিং জেল দিলে কী হতো, এটা আমার মনে হতো। কিন্তু তার তো দোষ নাই, কিন্তু সে তো আমার জন্য আনাই নাই। আমি যে জীবনে কষ্ট করে পেয়েছি সে জন্য করি কি আমি 2-3টি জিনিস এমনি নিয়ে আসি, যদি কেউ তারা থাকে। এই হচ্ছে ঘটনা। অনেক অনেক সুন্দর সুন্দর কথা বললাম। এবার যদি একটু আপনি অভয় দেন, আমি কিছু প্লিজ অপ্রিয় প্রশ্ন করতে চাই। প্লিজ প্লিজ শোনা প্লিজ। কারণ হয় কি যে আমি তো তাহলে পরিপূর্ণ মানুষ কখন হয় জানো শোনা, যার ভুল থাকে, ভুল না থাকলে সে শয়তান। না, আমি ভুল নিয়ে বলতে চাই না, আমি কিছু সামাজিক মাধ্যমের কিছু কথা নিয়ে বলতে চাই। এবং সামাজিক মাধ্যমের বাইরেও অনেকে বলেন যে আমাদের প্রিয় সাদি ইসলাম বউ এবং জাহিদ হাসান, তাদের সংসারে আসলে সুখ নেই এবং তারা আসলে ভালো নেই। তারা আসলে যে কোনো জায়গায় ম্যাক্সিমাম সময় একসাথে যান না। আসলে আপনি এই মন্তব্যগুলোকে কি বলবেন? যারা বলে তারা সঠিকই বলে, কারণ একসাথে তো আসলে যাই না। আমার শুটিং থাকে রাত করে, রাত্রের অনুষ্ঠান থাকে বা দিনের বেলা অনুষ্ঠান থাকে। এত বছর শুটিংয়ের জন্য আমি যেতে পারিনি, আসলেই পারিনি। এই ভদ্রলোকরা মনে হয় জানে না, আমার আপন ভাইয়ের বিয়ে ইমিডিয়েট বড় তার আগেরটা না মেজো ভাইয়ের বিয়ে, আপন ভাইয়ের বিয়েতে আমি যেতে পারিনি, কারণ সেদিন আমার ছিল বিচ্ছুর শো বরিশালে, আমি বরিশালে শো করছি। আরে আপনারা জানেন না জন্য এটা বলছেন। তো আমার জীবনে এটা শুরু হয়েছে এইভাবে ভাই। অনেক সময় যখন শুটিং থাকে, শুটিং তো থাকে 8, 9, 10, 11, 12, ওটা শুক্রবার না বৃহস্পতিবার থাকে, এটা কিন্তু হয় না। তুমি যে আমাকে ডাকছো ভাই এই তারিখে আসবেন, কী বার সেটা কিন্তু পরে বলি আমরা। জি, আমাদের স্কেজুয়ালগুলো যখন না হয় 18 থেকে 25 পর্যন্ত ভাই। তো এখন এইটা কিন্তু নিয়ে রেখেছে আমার 1 মাস আগে, 15 দিন আগে। তো হঠাৎ করে কারো বাসায় দাওয়াত 3 দিন আগে জানি, 5 দিন আগে জানি, আমি আসবো কীভাবে ভাই? আর যারা আমাদের নেয় হয় আখের ছোবরার মতো বানানো নেয়। এক, এটা হলো এক। আর সেকেন্ডলি পরবর্তীতে এখন যখন হয় কোনো ক্লাবে চলে যাই, বাইরে যাই, ওখান থেকে উঠে আড্ডায় চলে যায়, আসতে ইচ্ছা করে না। এটা ট্রু। তার মানে যে অন্য কিছু বলে দেখে না, সেটা ট্রু। মাঝে মাঝে যাই, আর উনি যখন থাকেন না তখন মনে হয় যায়, কারণ আল্লাহ রহমতে 2 গাড়ি আমাদের, উনি এক সময় যায়, আমি আর এক সময় যাই। বাট এটা কি ট্রু যে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রে সোনা, এটা তো এটা আসলে তাদের প্রশ্ন, আমি আমার ব্যাখ্যাটা পরে দিচ্ছি। তাদের প্রশ্ন কি যে কিছু ওই যে কিছু লোক তো থাকেই, বুঝতে পারছো না, তারা হলো কি যে সমাজের কিছু আছে, এগুলো বললে মানুষকে ছোট করা হবে জন্য বলতে চাচ্ছি না আমি। কিছু ক্লাবই থাকে এরকম, এরকম তারা থাকে। ক্লাব বলতে হচ্ছে যে দেখবা যে তাদের আনইউজুয়াল ক্লাব, অ্যাভারেজ ক্লাব না, আনইউজুয়াল ক্লাব থাকে। তারা এরকম কিছু একটা বাইর করা লাগবে জন্য বের করে। তবে কথাটা যে ভুল সেটার আমি কিছু প্রমাণ দিতে চাই। আমি যে 2 বছর আগে রাঙা সকাল করেছিলাম আপনার সাথে, এবং সেই সময় যে আপনি একটা কোটি পরে এসেছিলেন, সেটি মোয়া পাতার শাড়ি কেটে, জামদানি শাড়ি কেটে আপনার জন্য বানিয়েছিল। এবং আপনি যখন অসুস্থ থাকেন হসপিটালে, আমি কিংবা আমরা যারা অনেকেই মোয়াপার কাছ থেকে খবরাখবর নেই, এবং উনি যে কী লেভেলের কেয়ারিং আপনার ব্যাপারে, এবং উনি বলেছেন যে জাহিদ তো একটা খোলা বুক, হ্যাঁ, এবং ওকে যে কেউ পড়তে পারে, এবং উনি এত অসাধারণ একজন মানুষ। আমি তো বলি যে আমি আসলে মানুষ কীভাবে নেবে জানি না, আমি আসলে মার মতো একটা বউ পেয়েছি। মা যেরকম আদর করে, টেক কেয়ার করে, মাঝে মাঝে বিরক্ত হয়। এখন অবশ্য বিরক্তই বেশি হয় দেখি, বুঝতে পারছো? বিরক্তির ভেতরে কিন্তু ভালোবাসা থাকে। এবং আরেকটা কথা বলি আপনাদের জন্য, আমি কি মৌ জীবনে কখনো রান্না করতে শেখে নেই, মাছ তো করেই শেখে নেই। এখন আমি কী রান্না করি সব সে রান্না করে। মোর একটা আলু ভাজি আছে, আলু ভাজি রান্না কিন্তু মনে হবে খুব ইজি, আলু ভাজি রান্না কিন্তু ইজি না। আলুর সাথে আলু লেগে থাকে, আটকে থাকে। আলু ভাজিটা যখন প্রত্যেকটা আলু আলাদা আলাদা থাকবে, ঝকঝরা চরচরা থাকে, কিন্তু ওর সব টেস্ট মজা। মোর আলু ভাজিটা খুব সুন্দর হয়, মাছ রান্না সুন্দর হয়। আমার জন্য বেচারি রান্না করে এগুলো। বাহ,
পটলের দোলমা থেকে শুরু করে ধোঁয়া গোশ, মাঝে মাঝে দুই ভাবে রান্না করে, একটা ধনেপাতা ছাড়া একবার আবার টেবিলে দুই রকম থাকে, ইউ আর রাইট, একটা ধনেপাতা দেওয়া আর ধনেপাতা ছাড়া। আরে পর অনেক সময় আবার করে কি যে ভেবেছি আমি খাবো না, বলে দিচ্ছে খাবো না, তো ওরা সব মিলে তো ধনেপাতার ভিতরে ফেলে দিচ্ছে, ওরা যেটা খাবে এটা সঙ্গে নিয়ে ধনেপাতা দেওয়া তো কোনো ব্যাপার না, দিয়ে ধনেপাতা দিচ্ছে। আমার ওটা কই তুমি না বলেছে খাবো না, আমার তো মজা হয়েছে পটলের দোলমা, ওর ভিতরে পটলের ভিতরে চিংড়ি মাছ থাকেছে, আবার এই যে দিয়ে দিয়ে এরকম তো খালি কি হয় এইগুলো চলে। টিপিক্যাল কিছু কথা থাকে না যে দুই তারকা একসাথে সংসার করলে ব্যক্তিত্বে সংঘাত হয়, ইগো ক্ল্যাশ হয়, এইগুলা হয় না? কারণ হচ্ছে সে গুড হিউম্যান বিং আমার চেয়ে, তো সে ক্লাস হবে কেন, একটা সাউন্ড গুড ফ্যামিলির গুড হিউম্যান বিং। আরেকজন অভিনেতার কথা বলতে চাই, মানে আপনি যেমন হুমায়ুন আহমেদ স্যারের অনেক কাজ করেছেন, তিনিও কাজ করেছেন, আমাদের আরেকজন প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। কিছুদিন আগে আপনাদের নিয়েও একটা বেশ খবরের শিরোনাম হয়েছিল, আপনি নাকি খাসি জবাই করে হুমায়ুন স্যারকে রাজি করিয়েছিলেন আমার আছে জল করবার জন্য। এগুলো শুনলে হয় কি যে তখন হয় কি যে আমাদের কাউকে ছোট করতে আমার খারাপ লাগে, প্রথমে বলছি। মাহফুজ কিন্তু অনেক বড় একজন অভিনেতা, ও নিজেকে ছোট কেন করছে নিজে বুঝি না। হ্যাঁ, আসলে হয় কি যে ও হুমায়ুন ভাইকে ঠিক মতো জেনে নেই। হুমায়ুন ভাই এমন লোক খাসি দিলে ক্যারেক্টার দেবে, তাহলে ও এত বছর যা পাইছে কি খাওয়াই পাইছে, আসলে ও ওর মতো চিন্তা করেছে। বা এই যে ক্যারেক্টারগুলো অন্য সারাদিন, তাহলে আমার খাসির খামার দেওয়া উচিত। আমার মনে হয় আউট অফ দ্য ব্লু বলে ফেলেছে, আমার মনে হয় উনি না, পরবর্তীতে দেখলাম মাপ চাইছে, কান ধরে উঠবস করে মাপ জয়ের একটা জায়গায় এসে মাপ চাইছে, আমাকে ফোন করছে, আমি আর কথা বলিনি। আগে ভাবতাম নিজের একটা ছেলে ভুল করছে, এখন দেখলাম নিজের ছেলে তো না, নিজের ছেলে থাকলে কথাটা বলতো না। তৌকির ভাইয়ের সাথে আপনার লম্বা সময় ধরে আমরা শুনেছি যে একটা কোল্ড ওয়ার ছিল, আপনারা একসাথে বসতেন না, তৌকির ভাই কথা অনেক বলতেন। অনেক অনেক জেনুইন লোক, ভদ্রলোক। কিন্তু রিসেন্ট টাইমসে হয়তো আপনাদের সম্পর্কটা ঠিক হয়েছে, এরকম কি রিসেন্ট না, কিছু? রিসেন্ট না, যেরকম আমি তো তৌকির ভাইয়ের ছবিতে হালদাতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, জি। আমাকে ফাজলামি করে বলছে তৌকির ভাই কি অভিনয় তুই শিখে গেছেন দেখি। এখন যখন তৌকির ভাই সবাইকে আমাকে ডেকে বলতো যে জাহেদ আপনি একটা কাজ করেন, মোশাররফ, তিশা এদের দাম বকা দিতে, ওরকম পারলে ওরা রাগ করবে, ওরা সবাই আপনার দিক তাকা থাকবে। জি বলে আপনি একটু কষ্ট করে সকালে উঠেন তো ভাই, আপনি যদি উঠে যান তো ওদের তো ডাকে কোনো ব্যাপারই না, আমার আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট। তৌকির ভাইয়ের সাথে এটা আছে আমার গোপন কথা। তো তৌকির ভাই এসে বলতো চা পাঠা দিত, আমি সকাল সকাল উঠে যেতাম। তো মোশাররফ গাইগি করতো একটু সকলের যাইতে উঠতে, এখন বস উঠলে আর আমার কি হয় কি যে ওদের একটা পেট। তিশা এসে বলতো আপনার তো আসলে ওঠার দরকার কি, রুনা বলতো। তো এখন হচ্ছে কি যে আমি উঠে যেতাম সকালে, তৌকির ভাই আমাকে বলছে এরা ভালো, আমি মনে করি হাকিম ভাই ভালো মানুষ, সেলিম ভাই ঘাউ করলে ভালো মানুষ, আদর করে। সেলিম ভাই দেখো অনেক সময় অনেক ফাউল কথা বলে, কিন্তু তুই এরকম এরকম বলে, কত নাইস। মিডিল বাংলাদেশে হাত পা বান্ধা কিছু কোন জায়গায় সে আমাকে খাওয়া দিতেছে। হাকিম ভাই আমার যেহেতু সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যাপার স্যাপার থাকে, হাকিম বাবু খাট খাট কাট, তুই চাইতে এটা আবার ওইভাবে বল, এটি তো হবে কোয়ার্টিস্ট, অবশ্যই অবশ্যই, এটি তো হবে ভাই, এটি তো হবে বন্ধু। এ কি বলবে যে ছাগল কেটে দিচ্ছে, কী রে ভাই, এগুলোর মানে ক্লাসটা খুবই নিচু ক্লাস, বলতে খারাপ লাগে রে ভাই। আমি বলতে চাইনি কিন্তু অনেক কথা বলে ফেললাম। জাহিদ ভাই এবার আপনার প্রেম নিয়ে একটু কথা বললে, যদি অভয় দেন। তুমি তো অবৈধ অবৈধ দিয়ে তো সবই বলে ফেলছো। মানে বিয়ের আগে তো আপনার প্রেম ছিল অবশ্যই, সেই কথাগুলো তো আমরা জানি, পত্রিকায় পড়েছি, তবে কেন প্রেম ভেঙেছিল সেটা আমরা আজও জানি না। আসলে হয় কি যে প্রথমত হচ্ছে যে এইটাই মনে হয় প্রেমের একটা বিউটি। দেখো অনেকদিন পরে এসে আলোচনাটা হচ্ছে, কারোর নাম তো বলা হচ্ছে না, তার নামও বলতে চাইছি না, তুমি বা আমি বা অনেকেই বুঝতে পারছে। আসলে আমরা দুইজন দুই ফ্যামিলির থেকে উঠে আসা, দুইজনের বেড়ে ওঠা দুই রকম। আর আসলে তার সম্বন্ধে এমনি খামাখা বাইলে এরকম বলাটা, তাকে ডিসরেসপেক্ট করা হয়, সে যদি অনেক খারাপ কিছু করে। আসলে আমি তো তাকে ভালোবেসেছিলাম এক সময়, ওয়ান্স আপন এ টাইম। আমি কোনো ফালতুরে ভালোবাসি সেটা আমার চিন্তা করতে আমাকে ছোট করা হয়, আমি সেজন্য সেটা করতে চাই না। আলহামদুলিল্লাহ, সে ইজ ভেরি নাইস লেডি, ভালো আছে, ভালো থাকবে।
ফালতু না, এটুকু বলতে পারি। কিন্তু হয় না যে আমরা রিসেন্ট টাইমসে দেখি অনেকে সম্পর্ক ভেঙে যাওয়ার পর একসাথে কাজ করে, কিন্তু আপনাদের এত অসাধারণ একটা পর্দা জুটি ছিল, কিন্তু আপনারা একসাথে পরে আর কাজ করেননি। আমরা তো মিস করি সেই জুটিটাকে। কারা করা না কাজ, তো যখন কাজ তো এককভাবে করা যায় না। দেখা গেলো আমার কাছে এসছে, তার পছন্দ হয় না, আর আমরা দুজন ছোটোখাটো যে লেভেলের আর্টিস্ট, কাউকে না কাউকে বড় ছোট দিতে হবে, তবে তখন আমরা তো সুপার সেন্সিটিভ হয়ে যাব, বা কী হবে জানি না, কখনো আসেনি বা মানুষই মনে হয় চায়নি, সব কিছু মিলে। আপনার পরিবার বিষয়টাকে কিভাবে দেখে? নাইসলি দেখে, মাশাআল্লাহ। কারণ হচ্ছে পরিবার বলে যে বড় আপার এটা দেখলাম ফাজলামি করে, আমাকে লেগ পুলিং করে অনেক সময়, এবং একদিন এটা বলা কি ঠিক হবে কি না হবে জানি না, আল্লাহ মাফ করুক, বা আল্লাহ মাফ করে দেখ যারা শুনছো, বা যার উদ্দেশ্যে বলছে সেও মাফ করে দেখ। একদিন হঠাৎ করে মো বললো যে এগুলো একটু যত্ন করে রাখো, এইভাবে রাখো কেন? দেখলাম অনেকগুলো চিঠি, সে আবার গুছিয়ে রেখে দিল, একটা দুটো মনে পড়ছে, একটা আমাগুলো পরবর্তী অসুবিধা নেই, পুষ্পে পড়িস, পুষ্পে বললো বাবা এইভাবে রাখছে, তো চিঠিগুলো রাখা আছে অনেক। মানে আপনার প্রেমপত্রগুলো এখনো বাসায় আছে? আছে। ওকে। এমন হতে পারে যে দেখা গেলো পরে অনেক দাম হয়ে গেলো, বিক্রি করলে নিলামে বিক্রি হবে। আমি জোকিং, পাগল নাকি এটা, যাই এমনি বলছি, বা ছিঁড়ে ফেলা হয় নাই বা কোনো কিছু হয় নাই, আছে যেহেতু ছিল যে সেটাই ভুলে গেছিলাম আমি। তবে হয় না যে সেই সময় সম্পর্কগুলো এমন, আপনারা এখনো পরস্পরকে রেসপেক্ট করেন, কিংবা পরস্পরকে রেসপেক্ট করে আপনারা চান যে পরস্পরের সংসার যাতে ঠিকঠাকভাবে থাকে, ভালো থাকে, এটাই কিন্তু রিলেশনের বিউটি। হ্যাঁ, এবং সেও চাই সেটা। সে আমাকে বলছে একদিন যে এক জায়গায় আমাদের দাওয়াত, পারতপক্ষে আমি কথা বলি না, কেউই কথা বলি না আমরা, বিভিন্ন পার্টিতে তো দেখা হয়েছে, দেখা বলে পারতপক্ষে কথা বলি না আমরা। হঠাৎ যদি দেখা হয়, হঠাৎ, এটা মানে কোনো কথাই বলা হয় না, 100 দিনের মধ্যে 99 দিন কথা হয় না, একদিন যদি কথাও হয়ে থাকে, একদিন আমাকে বলছে যে আমি কিন্তু ওরে খুব আদর করি, ওকে ভালো রেখো, আমি আসলাম। খুব চমৎকার। আমরা আসলে সবাইকেই অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি। এবার ব্যক্তি জাহিদ হাসানে আরও কিছু কিছু দিকে আবিষ্কার করতে চাই। একটু আগে মোয়াপার রান্না নিয়ে বললেন না আপনি, আমি জানি আপনি A to Z সবই রান্না করতে পারেন। পারিস ভাইয়া, ওয়াও। এটা পারে হচ্ছে দুঃখে মানুষ শেখে, বুঝছো? যখন মেসে থাকি, টাকা পয়সা তো নয়, তো মেস বাড়িতে অনেক সময় হয় কি যে আমি ঘরে থাকি, আমরা 3 জন মিলে, ওই রুমে 2 জন, 15 নম্বর একটা মেসে থাকি, তোরা খুলনার ওই জায়গার ওইদিকে ছিল, পটুয়াখালী এদিকে চিংড়ি মাছ আমাদের কি জানি রান্না। পরে বললাম দেখেন নতুন করে রান্না করি, পেঁয়াজ টিয়াজ দিয়ে আলাদাভাবে রান্না করে, এইভাবে রান্না করা, এই ভাগযোগ করে গল্প টল বলে, তাহলে আইটেম 3টা হয়ে গেল। পেঁয়াজ দিয়ে মাথাটা আলাদা করলাম, চিংড়িটা আলাদা হলো, আমাদের করলাম। ভবিষ্যতে যখন কাজের মেয়েরা আসে, ও ট্রেনিং দিতে দিতে যখন 3 মাস হয়, এই ট্রেনিং যখন প্রাপ্ত হয়ে যায়, তখন এদের ডিমান্ড থেকে আলাদা, বলবে নানির অসুবিধা বা খালুর অসুবিধা বলে এরা চলে যায়, কারণ এদের তো টাকা পায়, আসলে পারে। তো তখন আবার যে নতুন যে আসে, শাকের মতো রান্না করতে পারে না, তখন নিজে নেমে যাই। আর কোভিড আমাদের শিখিয়েছে কেমন করে বাঁচতে হবে, মানে খামাকার বৃষ্টির ভয় দেখে, কান্নার ভয় দেখে কোনো লাভ নেই, আমরা শিখে গেছি। তো ওই রকমভাবে আমরা স্বাবলম্বী, এখন আর কান্নার ভয় দেখে কোনো লাভ নেই, কাজের বড় নাই, অসুবিধা নাই, রান্না করে ফেললাম। এই এখন আমার গাড়ি ড্রাইভ করতে ভালো লাগে না, এই হলো আমার একটা ঝামেলা। আগে খুব চালাতাম, এখন অসহ্য লাগে, উবার নেই বা যাবই না, যা, এই হচ্ছে ঝামেলা। বাহ। আচ্ছা জাহিদ ভাই, আমরা দেশের বাইরের অ্যাক্টরদের দেখি না, যে যেমন শাহরুখ খান রেড চিলিজ করছে, কিংবা VFX এর কোনো স্টুডিও করছে, কেউ হয়তো চ্যারিটি ফাউন্ডেশন করছে। আপনি ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন বা করতে চান? আমি ইন্ডাস্ট্রির জন্য আমার একটা হাউস করেছিলাম, ওটাই ঠিকমতো চলে না। ইন্ডাস্ট্রির ভিতরে আমি সবসময় ইন্ডাস্ট্রির ভিতরে সাপোর্টিং কিছু করে থাকবো। যখন আমি নিজে একটা
কিছু করব, তখন এটা হবে কি এনিমি হয়ে যাব আমার। কেন? এনিমি মানে কি, ওর তো ওইটা আছে, ওটা বাদ দাও, ওটা লাভ নাই, মানে কেমন যেন একটা ধরে। আমাদের এখানে কি হয় যে বেশিরভাগ ইন্ডাস্ট্রি যারা প্রোডাকশন করে ধীরে ধীরে তারা চলে যায় অ্যাড এজেন্সিতে, একটা কিন্তু একটা রাইভাল হয়ে যায়। দেখবে একই পিচ করতে যেয়ে নূর ভাইও দিচ্ছে কথার কথা, এখান থেকে তারিক ভাইও দিচ্ছে, আফজাল ভাইও দিচ্ছে, সদর রহমান পাশা দিচ্ছে, অজয় দাও দিচ্ছে। নিজেদের মধ্যে কামড়া আমার কখনোই ভালো লাগে না। শাওন দিচ্ছে, তারপরে এরা দিচ্ছে, এটা কেমন? গ্রেট শাওনের কথা বলছি, কাউসার আলম শাওন। আমার এটা ভালো লাগে না। আমি এদের সাথে, আমি তোমার সাথে আমি কামড়ি করতে আমার ভালো লাগে না। তোমার সাথে আমি শেয়ার করবো, পুরি শেয়ার করবো, কিন্তু অন্য একটা কামড় দিতে আমার ভালো লাগে না। আমি এগুলো করতে চাই না। সেই জন্য কখনো কি রাজনীতিতে সক্রিয় হবার ইচ্ছা হয়নি? এক সময় একটুখানি হয়েছিল। কীরকম হয়েছিল? আমার বাড়ির পাশে একটা ভদ্রলোক ছিলেন, ঢাকার বাড়ির পাশে, উনি নারায়ণগঞ্জে অনেক বড় ফ্যাক্টরি, তুমি আম পাঠাইতো, অদিনে আম। তা বললাম ভাই খুব ভালো লাগছে, রফিক ভাই নাম। তো বললো ভাই আমার ফ্যাক্টরির মধ্যে। তারপরে সে বললো যে যাই তো আপনি দেন না, জাকাত দেন না? তখন আমি জাকাত, যাই হোক ওই বুঝে আমি দিতাম, ধরলাম কথাটা 2 লাখ টাকা। সে বললো তাহলে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে আরও 6 লাখ টাকার মাল দেবো। কেন? তো বললাম আমার সিরাজগঞ্জ কিছুদিন থাকা হয়েছে আমার দুঃখের দিনে, আপনি দেখলে আমার সিরাজগঞ্জের কথা মনে পড়ে। তখন করতাম কি 8 লাখ টাকার জিনিস নিয়ে আমি সিরাজগঞ্জ যেতাম, যে হিন্দু মুসলমান, কারণ অনেক সময় দেখবা যে ঈদের পর পরে একটা পূজা হয়, তা আমি হিন্দু মুসলমান মিলে সবাইকে দিতাম। এই দেওয়াতে মানুষ মনে করলো যে আমি ইলেকশন করবো। এখন তুমি যে কোনো জায়গায় ভালো কাজ করতে যাও, প্রথম চিন্তা করে যে তুমি ইলেকশন করবে না। আমার সিরাজগঞ্জ চাঁদপালে আমার তালুকদার বাড়ির ওখানে স্কুল আছে, তারপরে রাস্তা ঠিক করছে, সবাই ভাবছে যে এটা স্কুল করেছেন। হ্যাঁ, আমি করে আমার চাস্তো ভাই করছে দাদির নামে, কিন্তু আমরা সবাই, আমি ডিরেক্টর একটা ওটার। এবং ওই স্কুল মানে কীরকম, অনেক সুন্দর স্কুল। ওই স্কুলে টাই পরে, ড্রেস আপ পরে, এবং শহরের আয়শা মেমোরিয়াল স্কুল, তালুকদার স্কুল, অনেক নাম করে স্কুল, ভালো স্কুল। তুমি দেখেই তোমার ভালো লাগবে। দোতলা বিল্ডিং, আমার বাবার নামে লাইব্রেরি আছে, তালুকদার লাইব্রেরি, আমরা এটা করি, এখন কলেজ পর্যন্ত হয়েছে। এগুলো করা মানেই মনে করে যে ইলেকশন করব। ভালো কাজ করাও মুশকিল ভাই, সত্যি। তুমি 3টা মসজিদ দাও, এটা করো, তোমার একটু প্রথম দিকে কি হয়, সামনে বসতে দেয়, মসজিদ দিলে ওনাকে বসতে দাও, হাজি সাহেব আসছে বা সামনে হজ করবে, তারপরে চিন্তা করে যে ইলেকশন করবেন নাকি। ভালো কাজ করা খুব মুশকিল ভাই, চুপচাপ আসলো, তাই না? বাজে, খারাপ হয়ে গেছে। এবং আমরাও তো খারাপ, অনেক সময় দেখি ফেসবুকে দেখি ছবি তুলে, হ্যাঁ, আমরাও ফালতু হয়ে গেছি। আমরা ফালতুর জন্য সমাজ ফালতু হয়েছে। হ্যাঁ, আমরা তো সমাজের একটা অংশ, আমরা বেশি গেলে ফালতু হয়ে গেছি। জি জাহিদ ভাই, আপনার সময় কিংবা পরের অনেকেই কিন্তু বিদেশে স্থায়ী হয়েছেন, তা আপনারও তো সেরকম সুযোগ ছিল, আপনার কখনো ইচ্ছা হয়নি? আমার 2-1 হয়েছে, 1-2 হয়েছে। এখন হয়। কেন? কারণ হচ্ছে যে আমার মেয়ে পড়ছে বাইরে, দেশের বাইরে। ও বাইরে পড়তে যে টাকাটা লাগে, ওই দেশের যদি নাগরিক বা কোনো কিছু হয়, টাকার পরিমাণের কম লাগে। আচ্ছা। বা আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার, এটা আগে কখনো বুঝি নাই। এখন অনেক সময় ভিসা নিতে গেলে 18 মাস, 2 মাস, 18 বছর, 2 বছর দেবই না। এবং আমি 10 বছরের কোথায় গেছি, আমার বাপ কার সাথে প্রেম ছিল বাপের, এত কিছু জানতে চায়, তখন কষ্ট লাগে। তখন মনে হয় একটা দামি দেশের ভিসা থাকলে, পাসপোর্ট থাকলে এত কিছু জিজ্ঞেস করার দরকার নেই, যাবো টিকিট চলে যাবো, এইগুলোর জন্য, আর অন্য কোনো কারণে না। আমি ওর দেশে যে কী করবো, আমি মনে করি বিদেশে গেলাম আমি কী করবো, একটা বাসা ভাড়া নেবো, কত টাকা থাকবো, কামাই করবো কই, কী করবো আমি কোনো দোকানে চাকরি করবো, জানি না। আমি নিয়তি লেখা করা লাগবে, কিন্তু ওইগুলো তো যেতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে হয়, তুমি বললার জন্য বললাম। বুঝতে পেরেছি, অভিমান থেকে আসলে আপনার মাঝে মাঝে মনে হয় যে বিদেশ চলে যায়। কিন্তু তুমি একটা পার্শ্ববর্তী দেশে যাবা, ভিসা নাই, ট্রিটমেন্টের জন্য যাবা নাই, বা বাইরে যাবা, এতদিন পরে ভিসা। ও তুমি দেখো, যাদের আবার আমাদের অনেক লোক আছে যাদের ডুয়েল পাসপোর্ট, তারা কিন্তু টিকিট কেটে চলে যাচ্ছে, ব্যবসা আলাদা।
আপনার 2 সন্তান, 2 এঞ্জেল, তাদেরকে নিয়ে কথা না বললে তো আসলে হয় না। পুষ্পিতা এবং জারিফ, যে নিজেকে সাইফও বলে, মানে আপনার শ্বশুরের নামে সাইফ নামটা। তো ওদেরকে আমি সবসময় দেখেছি যে এত ওয়েল বিহেভড দুজন চাইল্ড আর কি। যখন রাশা আন্টি মারা গেলেন, আমি যখন হসপিটালে গেলাম, দেখছিলাম যে ওরা সবাইকে এত সুন্দর করে সালাম দিচ্ছে, এবং সত্যি ওদের দেখলে মন ভরে যায় আর কি। মাশাআল্লাহ, দোয়া করো অবশ্যই ওরা যেন সুস্থ থাকে, হাত দারাজ করে। এটা আমার যেটা ধারণা, এটা শিখাইছে বা শিখছে মৌ। এখানে আমার অবদান খুব অল্প, কারণ আমি বাসায় থাকি নাই বেশি, বা অনেক সময় আমি কিছু করলে ওরা বলে বাবা এরকম করলাম কেন করলাম। অবশ্য মৌ আপার তো অনেক অনেক অবদান, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমার যেটা জানার ইচ্ছা যে ওদেরকে ছোটবেলা থেকে আপনি যা চেয়েছে তাই দিয়েছেন, মানে তারকাদের সন্তানদের হয় না যেটা, নাকি আপনি অভাববোধ শিখিয়েছেন? দেওয়ার ক্ষমতা তো অনেক সময় থাকে নাই, যা চাইবে ক্ষমতাকে সবসময় থাকে ভাই, আপনার তো থাকে, না আপনার না তো বড় অনেক সময় থাকে। তারকা। এখন যখন প্রথম ছোট ছোট হেলিকপ্টার উপরে উড়াবে, আমরা ব্যাংককে গেছি, ওই সময় তো তখন দাম ছিল অনেক বেশি। আমি আজ থেকে 15-20 বছর আগের গল্প বলছি। ছোট হেলিকপ্টার ওগুলো উড়াচ্ছে, তখন কিন্তু দাম ছিল অনেক বেশি, কিন্তু মৌবাম বললো বাবা এটা নাম, বুঝতো নিত নাম। হ্যালো কিটি বা টারজান নিত। অভাববোধ দরকার আছে, না পাওয়ার একটা, এখনো বোঝে যে বাবা এটা নাই, বাবার এখন টাকা নাই, বোঝে সে। এবার আরেকটা বিষয় দর্শকদের জানা দরকার। আজকের এই পডকাস্ট শুরুর আগে আপনি ফোনে কথা বলছিলেন পুষ্পিতার সাথে, এবং 50 টাকার বদলে আপনি 500 টাকা তাকে রিচার্জ করে দিয়েছেন, এবং থাকে না যে কিছু সুইট আপনাদের কেমিস্ট্রি রয়েছে বাচ্চাদের সাথে। আমি হয় কি যে আমার ড্রাইভার এসে বললো স্যার এই যে 20 টাকা এটা মনে হয় চলবে না, কিসের জন্য? বলেছে ছোট আপু যে ফ্লেক্সি করতে বলেছে। কয় টাকা? 50 টাকা। ওগুলো রাখো তো, 500 টাকা দিয়ে বলছে যে করে ফেলো। এইটা না শুধু আমি হয় কি যে এই যে একদম মন থেকে বলি ভাই, মানুষ এটা কীভাবে নেবে জানি না। আমি যখন ফ্লেক্সি করি অনেক সময় আমার ছেলের জন্য, মেয়ের জন্য, মোর জন্য শুধু করি না, সে পরে রাগ করে, ও আমি ফ্যামিলির কেউ না। আমি কেন বলছি কথাটা, দেখা গেলো যে ছেলে মেয়ের জন্য করি, আমার কাজের বুয়াদের জন্য ফ্লেক্সি করে দেই, 50 টাকা করে দেই। আপনারা কি তাদের দামি দামি চিপস কিনে দেন? খুব দামি না, আমার দেশি দামি, মোর জারিফরা খারাপ ও দামি। যে পরশুদিনই তো উৎসব দেখবো সবাই মিলে, ওদের জন্য 10টা চিপস আলাদা, চুমুচ করে খাচ্ছে, বলে আসতে শব্দ হচ্ছে তো, ওরা চিপস খাচ্ছে, কারণ পুষ্পি জারিফ চিপস খাবে, তো ওরা কি চুপচাপ বসে থাকবে? ওদের জন্য আলাদা চিপস নিয়ে এসেছি। আমি অনেক সময় যে একটা ভালো হলো, আমি বলি যে এটা নিয়ে আজকে কী জানি কেনার পর টাকা পাচ্ছি, বললাম যে খালার জন্য এটা পান কিনে নিয়ে এসো। এটা হয় কি যে ভালো লাগে, আমার মজা লাগে। চমৎকার। শুধু তাই না, আমার যে অনেক পুরনো বউ থাকে, আমি তারপরে ওদের যে এবারও মনে পড়ছে ওরা কেন নাই, ওদের বাচ্চাদের জন্য অনেক কিছু। একটা গল্প বলি তাহলে শোনো। অবশ্যই। রোজার ঈদের সময় দেখবা যে খুব ঘুম পায়, কারণ সকালবেলা উঠে নামাজ পড়তে হয়, তো সে তো কাটাকুটি নাই। তা আমার বাসায় একটা মেয়ে কাজ করে, ও কোরবানি ঈদের সময় আচ্ছা কাজ করছে, তো ওর হলো বাচ্চা পিচ্ছে একটা মেয়ে, তো মেয়ে তো ওর জন্য আর ওর ভাইয়ের জন্য আমি ড্রেস কিনছি, চাকমুক কিনছি। তো ওইটা পুরো খুবই খুশি, মানে ও এত খুশি, তো বলছে মা কই? বলছে তো মামা ঘুমাচ্ছে, যাস না, এসি টেসিতে আমি ঘুমাইছি। ঘুমায় না, কুটকুট করে আসছে, এসে আমাকে নক করে, আমার মানে আমি শুয়ে আছি যে আমাকে করে, মামা ঘুমাও? আমি হ্যাঁ ঘুমাচ্ছে, যা তো এখন। যখন আবার ঠিক ঘুম পাবে ওই সময়, মামা ঘুমাইছো? হ্যাঁ। মামা দেখো এই যে পড়ছি, আমি খুব সুন্দর লাগছে, যা তুই। আবার কিছুদিন পরে মামা ঘুমাও, ওগুলো ধরে একদম আসার দেবো, যা এখান থেকে। এখন নাকি আমি যে রুমে থাকি ওরা শোনেও না, এখন বেল লাগেছি, চাপ দিলে শোনে। তো ওই সময় এই পিচ্ছিদের যন্ত্রণায় মারা যেতাম, মামা ঘুমাও। আমি ওরা কাছে বলছি যে আমার কাছে ডিস্টার্ব করিস না, আর ও নতুন ড্রেসে যে খুশি হয়েছে এটা দেখানোর জন্য আমার ঘুম ভেঙে দেখাবে, মধুর যন্ত্রণা, বাবা ঘুমাও। আচ্ছা, 90 দশকে কি আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন আপনার সাথে যারা ছিলেন, তৌকির ভাই কিংবা?
হয় না যে একটা প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, প্রথম দিকে হেলদি কম্পিটিশন, হ্যাঁ না, প্রথম দিকে সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে হতো। স্পেশাল কাউকে আমাদের তিনজনকে মনে হতো মেনলি, হাকিম ভাই, হাকিম ভাইকে, তকির ভাইকে মেনলি। সেলিম ভাইকে অতটা লাগেনি, আচ্ছা কারণ হাকিম ভাই খুব নাম করা ছিলেন, তো এখনও নাম করা, জি ওই সময় তো অনেক বড় নাম করা। তকির ভাই অনেক বড় সুপারস্টার, তকির ভাই কী সুন্দর দেখতে, হাকিম ভাই কী সুন্দর দেখতে, ওই হিসেবে তো আমি কিছু না। আর এরা তো দেখতো সুন্দর, কী সুন্দর জিন্সের প্যান্ট পরে, কেটস পরে, গেঞ্জি পরে, আমার তো এটা নাই। আপনার জন্য মেয়েরা পাগল ছিল এবং আপনাকে তাদের তারা বয়ফ্রেন্ড না, মনে করতো। আমি তো আমারটা খুব কম দেখেছি, আমার তো আয়না চলে এইটুক, আমার তো ড্রেসিং টেবিল আয়না না, আমি তো আমাকে পুরোটুক দেখি নাই। যে একজন দেখছে সে তো আমাকে পুরোটুক দেখছে, আমি যাকে দেখছি তাকে তো পুরোটুক দেখছি। আর আমার ঘরে মেসে যে আয়নাটা আছে সে আয়নাটা এইটুক আমাকে দেখার, আমি আমাকে দেখছি অনেক পরে, হু আই অ্যাম। অনেক কষ্টের ভিতরে যাওয়ার পরে দেখছি যে বড় আয়নাতে আরেকজনের আমি, যেরকম এখন আর কান্নার ভয় দেখে কোনো লাভ নেই, এখন বুঝে ফেলছি আমি। কথাগুলো আসলে অনেক ডিপ মিনিং কিন্তু হ্যাঁ, আসলে অবশ্যই। এখনও যারা বাচ্চারা কষ্ট পায়, আমি মনে করি কষ্ট পাওয়ার কিছু নেই বাবু, তোমরা এখন এইটুক আয়নাতে দেখতেছো, এইটুক দেখবা, এইটুক দেখে লাভ কি, তোমার ফিগার অনেক বড়, সব কিছু মিলে। ফিগার বড় বলতে লম্বা বড় হতে হবে না, এইটা অনেক বড় হলে, এইটুক অনেক বড় হলে আলহামদুলিল্লাহ। এবং আমার জন্য তোমাকে বললাম, আমি না, অনেকেই প্রথম ভাবতো আমাকে এইটুকি। হ্যাঁ হ্যাঁ কি বলেন হ্যাঁ রে ভাই, পরে তারা বুঝছে যে অনেক জাহিদ ভাই জীবনে তো অনেক ভুল নিশ্চয়ই করেছেন, অনেক। সেই ভুলগুলোর কোন ভুলটিকে এখন সঠিক মনে হয় যে সেই সময় হয়তো ভুল ছিল, ভুল মনে হয়েছিল? আমার এটা এখনো মনে হয়নি, ভুল ভুলি। আর যেটা সঠিক সেটা এরকম থাকে না। আর যদি উল্টোটা বলি যে কোন সিদ্ধান্তটিকে এখন ভুল মনে হয়? আমি ডিরেক্টরস গিল্ডে ইলেকশন করতে চেয়েছিলাম, এটা আমার কাছে ভুল মনে হয়েছে। আচ্ছা এরকম টুকটাক অনেক ডিসিশন আছে। এটা করতে চেয়েছিলাম কিন্তু আমার আর্টিস্টদের জন্য। ওস্তাদ করে বলি, আমাদের মামুন রশিদ আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি দাঁড়াও। আমি বললাম আমি তো দাঁড়াবো না ওস্তাদ, আমি লাভলবেদের দরকার, এই রক্ষার্থে, তাদের রক্ষার্থে করতে চেয়েছিলাম। যাই হোক, এদের ভিতরে যে এত কিছু এটা বুঝিনি, এগুলো মনে হয় যে অনেক কিছু ভুল করেছি, কিন্তু আমার ভুলটাই যে রাইট সাইড না, এগুলো ভুল, এগুলো খারাপ ভুল। আর হচ্ছে কিছু ভুল হচ্ছে যে কিছু মানুষকে বেশি প্রশ্রয় দেওয়া, যতখানি সে না, 4 আনার মাল 200 টাকা দিয়ে কিনে ফেলাইছি, এইগুলো ঝামেলা হয়ে গেছে। আপনি কি এখন ঠিক হয়েছেন? মানে এখন না, আমি এই লোক ঠিক হব না, আমি লোক ঠিক হওয়ার না, আমি ভুল করতেই থাকবেন আপনি। হ্যাঁ, আচ্ছা কারণ আমি যাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, যাকে দেখতে পারি না, এক খারার উপর দেখতে পারি না। ও মানে আমি কীরকম এক্সট্রিম সব, এক্সট্রিম। রাইট। আপনার প্রিয় উক্তি কোনটা? আমি যখন জন্মগ্রহণ করছি, কেউ না কেউ, কোনো নার্স হোক, দাইমা হোক, কেউ হোক, আমাকে মারপেট থেকে বের করছে, টাওয়েল টাওয়েল দিয়ে ধোয়েছে বা কোনো কিছু। যেদিন মারা যাব, কীভাবে মারা যাবো আই ডোন্ট নো, কিন্তু যদি মারা যাওয়ার পরেও আমাকে কেউ ধোয়াবে, কেউ চাংড়িতে আমাকে কবরে নেবে, এটুকু বুঝতে পারছে মানুষ ছাড়া আমি চলতে পারবো না, কোনো না কোনো মানুষ লাগবে, আমি একা থাকতে পারবো না, এটা আমার মনে হয় সবসময়। সেই জন্য মানুষের সাথে মিশি, সেই জন্য মানুষ ভুল করে বেশিবার, কারণ মানুষ ছাড়া আমি একা চলতেই পারবো না, মারা গেলেও লোক লাগবে, জন্মের সময় লোক লাগবে। এবার আপনি যখন চলে যাবেন তখন কিন্তু আরো বেশি মানুষ আপনার সাথে থাকবে, কারণ সবাই আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, যদি করে তাহলে আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, আপনি তো অনেক চরিত্র অভিনয় করেছেন, যদি বিশেষ কোনো চরিত্র আপনাকে আমি চুজ করতে বলি যে সেই চরিত্রটির মতো আপনি বাস্তবেও কাটাতে পারবেন, যদি সুযোগ দেওয়া হয়, আপনি কোন চরিত্রটিকে বেছে নেবেন? কার মতো হতে চান? আরমান ভাই। আচ্ছা, আমার অ্যাটিটিউড অনেকটা আর কিছুটা সমাপ্তি। আচ্ছা, সমাপ্তি মানে আপনার প্রথম নাটক? সেকেন্ড, মানে প্রথম দিকের নাটক। আচ্ছা, সমাপ্তির মতো একটু লাজুক, একটু এরকম। সমাপ্তি, আরমান ভাই, দুইটা দুই রকম, কিন্তু আমার ভিতর দুই সত্তায় কাজ করে। আর যদি প্রিয় চরিত্র বলি 1, 2, 3 করতে? আসলে ওইরকম বলা মুশকিল, কারণ অনেক চরিত্র, মানে এটা তো আপনার নিজের করা চরিত্র, সবগুলোই আসলে সমান প্রিয়। আসলে যেগুলো সাকসেস হয়েছে সেগুলোর কথা মনে থাকে, অনেক চরিত্র আছে খুব ভালো কিন্তু সাকসেস হয়নি, আমি ভুলে গেছি। সমাপ্তিটা আমার কাছে
একটু প্রেম, মা ঘাসা, ভুল বোঝাবুঝি, একটু লাজুক। আর আপনার অনেক সংলাপ অনেক অনেক জনপ্রিয়, আমরা এখনো মনে রেখেছি। আপনার প্রিয় সংলাপ কোনটি, যেটা আমরা এখন শুনতে পারি আর কি? কঙ্কা ফাতিতে ভাইয়া এগুলা, যেগুলো, হ্যাঁ, কিংবা ক্যাকো ক্যাকো। ক্যাকু ক্যাকু, আগে মানুষ মানুষকে ভালোবাসতো, ক্যাকু ক্যাকু। আমার জানি না রে শোনা, আমার প্রিয় সংলাপ কি? কিংবা জানি না। উৎসবেরও তো অনেক সংলাপ আছে। হ্যাঁ, উৎসবের একটা সংলাপ আমার খুব প্রিয়। কেউ যদি ইচ্ছে করে নিরুদ্দেশ হয় তাকে আর খুঁজতে হয় না। ইচ্ছা করে যদি কেউ হারা যায় তাকে আসলে খুঁজে পাওয়া যাবে না। এটা আমার খুব পছন্দের ডায়লগ। বাহ। এই আচ্ছা, আপনার কয়েকজন নায়িকার নাম আমি এবার বলছি, আপনি যদি সাথে একটা বিশেষণ যোগ করতে বলি, আপনি কি বলবেন তাদের সম্পর্কে? শমিকা এসা ওই সময় খুবই হট, স্মার্ট, বেসিক্যালি বোকা। বেসিক্যালি বোকা, মানে আপনার মতো। আমার চেয়ে বোকা। বিপাশা হায়াত অনেক গুণের গুণান্বিত, একটা দেখেই মনে হবে ওকে অনেক চুপচাপ, প্রাবেন্দ্রিক। পাশের বাড়ির মেয়েটা দেখতে সুন্দর, ওই সময় বলতো জুহি চাওলা। আচ্ছা। পোস্টার মানে বলতো এরকম। আফসানা মিমি খুবই লক্ষ্মী, সুন্দর দেখতে, জয়া বচ্চনের মতো লাগে, সুইট একটা মেয়ে। বিজয়ী বরকতুল্লাহ পাগলি। তানিয়া আহমেদ সে কিন্তু এদের সাথে বলছো, ও তো নাটক মানে খুব হ্যাঁ। কম করেছে, মডেল ছিল তো। তার প্রথম নায়ক তো আপনি। হ্যাঁ, সেটা আমি নায়ক। এখন ও তানিয়া আহমেদ সম্বন্ধে বলতে হলো ফলস, ওকে। মানে রাগ করতে পারে। আমি বলছি মানে জোর করে বলবো, এই অনেক দেখবা মানুষ থাকে, তুমি জানো না কিছু না, মাঝখানে বলে তাই হয়েছিল না, এখন তুমি ঘটনাচক্রে বলবা, এরকম আর কি। তানবিন সুইটি জিদ্দি ভালো মানুষ, ওকে। জিদ্দি, কিন্তু ওর বিশ্বাসটাই সবাইকে বিশ্বাস করতে হবে। আমার তো বিশ্বাস অন্যরকম থাকতে পারে, চোখ বড় বড় করে ফেলে তখন, এরকম আর কি। তারিন জাহান সামান্য বিষয়ে চিল্লাচিল্লি করে, এটা না করলে জীবনটা অনেক ভালো হতো আরো। রিচি সুলাইমান ইন্টেলিজেন্ট, রোমানা রশিদি সীতা লক্ষ্মী একটা মেয়ে, জান বাচ্চা টাইপের, আমার মামা করে বলে। মামা বলে ওর ডাকে? আপনার মামার নাম পুলক। আচ্ছা। জয়া আহসান পরিশ্রমী, স্যাক্রিফাইস করা একটা মেয়ে মানুষ, জীবনের একটা অংশের সাকসেস দেখেছে। একটা অংশের, মানে আরো বাকি আছে? ফ্যামিলি লাইফের সাকসেসটা দেখে নাই। আচ্ছা, আমি একটা অংশ বলতে এটা বুঝতে পারছি। অপি করিম ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ, বুদ্ধিমত্তা, বুদ্ধি আছে খুবই, খুবই আন্তরিক। এই আন্তরিকতার ভিতরে একটা শিক্ষা আছে, হোঁচট খেলেও সে ওর ভিতরে একটা শিক্ষা আছে। শ্রাবন্তী হটকারী, দীপা খন্দকার চ্যালেঞ্জিং হিসেবে দৌড়ে আসা, পুরা দৌড় কমপ্লিট করতে পারে না কিন্তু ভালো, তমালিকা কর্মকার ভালো অভিনেত্রী, মানুষের সবই খুবই ভালো। তমালিকা যতখানি সম্মান পাওয়া উচিত ততখানি পায়নি। নুসরাত ইমরোজ তিশা ইন্টেলিজেন্ট, রুনা খান সবসময় কম্পিট করতে চায়, ফাইট, ওর জগতে বসবাস করে। চিত্রনায়িকা মৌসুমী ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট, সুন্দরী। পূর্ণিমা লাভিং, যতখানি ইন্টেলিজেন্ট ধরা হয় ততখানি কিন্তু ফান লাভিং, ক্রিয়েটিভ। পপি স্যাক্রিফাইস করে গেছে, একটু বোকা টাইপের। এবং সাদি ইসলাম বউ। কিছু অংশে বোকা, ইন্টেলিজেন্ট, গুণী শিল্পী। জাহিদ ভাই, আপনি মোনাজাতে হয় না যে আমরা মোনাজাতে একটা কমন দোয়া করি, আপনার কমন দোয়া কোনটা? আমার কমন তো হচ্ছে যে দুই রকম করি, যেরকম ফজর নামাজের সময় যেটা পড়ি, প্রথমে যেটা বলি আজকে যাদের জন্মদিন, আজকে যাদের মৃত্যুদিন,
আজকে তাদের বিবাহ শিখি, আজকে যারা সফরে আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, যার যার গন্তব্যে নিয়ে যাও। আরেকটা হচ্ছে আমার মা বাবা, বন্ধুবান্ধব, শ্বশুর শাশুড়ি, তার ভাই বোন, আর আমি দুই চোখ দিয়ে যতজনকে দেখছি, দুই কান দিয়ে যতজনের কথা শুনছি, সবাইকে আল্লাহ মাফ করে দাও। কি সুন্দর। যদি মায়ের কথা আবার জানতে চাই, যে শ্রদ্ধা হামেদা বেগম মারা গেছেন 2014 সালের 27 নভেম্বর, মায়ের কিছু কি রেখে দিয়েছেন, কোনো শাড়ি? হ্যাঁ হ্যাঁ, মার এটা এখনো, মা দুটা এরকম ছোট কোলবালিশের মতো মা মাথায় গুণ রাখতো, বুকে রাখতো। একটা আমি নিয়ে চলে আসছি, আরেকটা আমার ছোটো বোন রাখছে, বুকের মধ্যে শুয়ে থাকি কোলবালিশের মতো। আর মার রক্ত নিতে ঘুরতেছে, মার সাথে কি থাকবে, নাবির সাথে। মোয়াপা বললেন যে উনি দূর থেকে দেখেন আপনি প্রতিদিন মা বাবার জন্য কান্না করেন, সেটা কি এখনো? সেই কান্না নিশ্চয়ই দোয়ার মাধ্যমে আসে, যখন দোয়া করতে থাকেন মা বাবার জন্য, তখন হয়তো মা বাবা আরো দৃশ্য। এই যে এখানে আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। এই যে তোমাকে এর আগে বললাম না যে আমি সকালে বেরোয় যেতাম, রাত্রে ফিরতাম, মাকে নিয়ন্ত্রণ করতাম। এখন আমি বাসায় যাই, সারাদিন বাসায় বসে থাকি, আমার মাটা নাই, বাবাটা নাই, বড় ভাইটা নাই। এটা আমাকে খুব কষ্ট দেয়। ওই সময় অবমূল্যায়ন করছি, মানে সময়টা দেয় না বাবা মাকে। অতএব আপনাদের যাদের বাবা মা আছে, একটু হলেও সময় দেবেন। আমি যেরকম আমার একটা বন্ধুকে বলছি, নাম সেলিমর, যে দোস্ত তুই তোর বাচ্চা কাচ্চা যখনই তোর বাবা মার কাছে যাবে তুই ছবি তুলবি, যত পারিস তুলবি। কেন দোস্ত? আমি দেখ, দুদিন পরে খালাম্মা খালাজন থাকবে না, চাচা চাচি থাকবে না, তুই ছবিটা আর কখনো পাবি না। যেরকম সারা পৃথিবীতে তুমি নফল নামাজ পড়তে পারবা সব জায়গায় পৃথিবীর, কিন্তু তাওয়াফ তুমি শুধু মক্কা শরীফে করতে পারবা, কাবা করে। পৃথিবীর অন্য কোথাও তুমি কিন্তু তাওয়াফ করতে পারবা না, একমাত্র কাবা শরীফের ওখানে করতে পারবা। তাতে মা বাবা যতদিন থাকে, যতখানি সময় দেওয়া যায়, বেটার বলে মনে করি। আপনার যখন জ্বর হতো কিংবা অসুস্থ হতো, মা মা বলি, আমি অলওয়েজ মা মা বলি, এখনো বলি। আমার মনে হয় মা তখন আপনার পাশে থাকে না, থাকলে তো এত ব্যথা লাগতো না। থাকে না হলে আপনি সুস্থ হন কি করে? জাহিদ ভাই, আপনার একটা কথা আমি সবসময় মনে রাখি, যে আপনি একবার বলেছিলেন যে জীবনের সব ক্ষেত্রে বেসিক ঠিক থাকলে আসলে সব ঠিক হয়ে যায়, অনেক ভুলগুলো শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। তো আজকের এই পুরো পডকাস্টের আড্ডায় আমি কিন্তু সেই বিষয়টি আপনার ভেতর থেকে আবিষ্কার করলাম। আসলে ভুল শুদ্ধে ভরা তো মানুষ, আপনারও হয়তো অনেক ভুল আছে, কিন্তু শুদ্ধগুলোর পাল্লা এত ভারী, আপনার বেসিকটা এত সমৃদ্ধ। আসলে একজন জাহিদ হাসান আমাদের দেশে আছেন, আমাদের একজন অভিনেতা, এটি আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয়। যেটুক পেয়েছি এটুক অনেক শুকর, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমি এমনি বলতে চাই যে আসলে যে কোনো জিনিসকে অবমূল্যায়ন করাটা ভালো না। আমাদের দেশ ফেসবুক এগুলো খুব বেশি বেশি করে, ভালো না। এটাতে হবে কি, কখনো তুমি সঠিক নিউজ কেউ দেবে না। একসময় আমার ভালো লাগছে না, এটা বলবো, আমার ভয় লাগবে, যে আমার তো সম্মানে বাঁচাতে হবে। আর ফেসবুক বা এইসবের জায়গায় হয় কি, একতরফা বলে, সামনে তো ফাইট হচ্ছে না। আমার মতো আমি গাড়ির রাস্তায় চলে গেলাম, আরেকজন এসে বললো, এগুলো বাজে জিনিস। এই শিক্ষাটা আমাদের কবে হবে আই ডোন্ট নো। জোহাসবার্গ না কে জানি এইসব বানাইছে, জানি না, উনি মনে হয় জাকারবার্গ, উনি মনে হয় এইসব বোঝে নাই। আর কিছু শ্রেণী থাকে, এগুলো আল্লাহ পাক তাদের হেদায়েত করুক, এটুকু বলতে চাই। জাহিদ ভাই, আমার তো খুবই ভালো লাগলো, আপনার সাথে একটা মেমোরি হয়ে থাকলো, অনেক অনেক কিছু শিখলাম, জানলাম, হাসলাম, কাঁদলাম। আপনার কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে। আসলে অনেকদিন পরে না, পরশুদিনে কাঁদছি আমি আমার ছবি দেখলেই কান্দি, বা কোনো কিছু হলে, আমি কোনো ছবি দেখে যদি এরকম হয় আমার কান্না পায়। মো বলে যে কার সাথে ছবি দেখি তো কাঁদে, আমার চোখ থেকে পানি পড়লে আমি কী করব? আমার কোনো গান শুনে যদি এরকম ছোটো খেলা হয়, আমার শুনতে ভালো লাগে, আমার কোনো এগুলো দেখতে আমার ভালো লাগে। এখন আমি অনেকদিন পর মা বাবার কথা এইভাবে চিন্তা করলাম। পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমরা সন্তানরা যারা এক সময় দিতে পারিনি, এরকম যারাই আছেন, যারাই আছো, বাবা মাকে সময় দিও। প্যারেন্টস
ফ্যামিলিকে সময় দেওয়া। আসলে কি গুড হিউম্যান বিংয়ের উপর কোনো কিছু নাই। আমি একদিন চিন্তা করলাম কি আমার অনেক সময় অনেকের সাথে মিশি, তো তখন দেখেছি এত টাকা আছে, রে আছে, উই আছে, উই আছে, তখন আমি চিন্তা করছি আমার কি আছে। একদিন আসর রক্তে চিন্তা করলাম আচ্ছা এখন যদি আবার নতুন করে শুরু করানো কিছু পারবো না, একটা জিনিস এখন আমার হাতে আছে, আমি যদি গুড হিউম্যান বিং হই, ভালো মানুষ হই, মৃত্যুর পরে বলবে লোকটা ভালো ছিল। তো ওইটা এখন আমাদের হাত থেকে যায় নাই। আমাদের অনেক কিছু নাই, আমাদের গাড়ি বাড়ি হেলিকপ্টার বিলিয়নিয়ার পাসপোর্ট নাই যে চলে যাব, যেটা বলছিলাম একটু আগে। আমাদের এখন অনেক জিনিস আছে, সুন্দর একটা দেশ আছে, অনেক মানুষের একটা দেশ আছে, অনেকগুলো হাত আছে, অনেক কষ্টার্জিত ভালোবাসা আছে এখানে, আর অনেক সততা ভালোবাসা আছে, এটা বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এই কথার পরে আসলে আমার কোনো কথা থাকতে পারে না, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই। আমি ওই যে বললাম যে বেশি ভালোবাসা কান্না পেয়ে যায়, আমি এরকম বারবার কাঁদতে চাই, এই ভালোবাসা চাই আমি। আমি একটা খুবই সাধারণ মানুষ ভাই, আমি মানুষ, রক্ত মাংসের মানুষ। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন, এটাই চাই। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাইকে মন থেকে আমি ভালোবাসি, রেসপেক্ট করি। আপনারা না থাকলে আমি জাহিদ হাসান এখানে জ্যাকেট পরে বসে থাকতে পারতাম না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জাহিদ ভাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জীবনটা আসলে আয়নার মতো, আয়নায় আমি ভেঙচি কাটলে আয়নাও ভেঙচি কাটবে, হাসলে আয়নাও হাসবে। সুতরাং জীবনটা করতে হবে সরল, স্বচ্ছ, সুন্দর, তাহলে দিন শেষে আমরা বলতে পারবো লাইফ ইজ বিউটিফুল। কথাটি প্রিয় অভিনেতা জাহিদ হাসানের। প্রিয় অভিনেতা দর্শনের মতো আমরাও রাঙিয়ে নেব আমাদের জীবনকে, এই প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামী শনিবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।